মানে আল আজহার ইউনিভার্সিটিতে বাংলাদেশি ছাত্রদের সাফল্য এইটা একটু আমাদের আপনি সংক্ষিপ্ত পরিসরে বলবেন। ওই 90-এর আগ পর্যন্তের আশপাশ এই জাতীয় গড় হলে এরপরে মুমতাজ জাহিদুদ্দান লেভেল পর্যন্ত যাই। তো আলহামদুলিল্লাহ আমি একটু কুট করে যে 2023-24 সেশনে ধর্মতত্ত্ব অনুষদে টপ 10-এ যারা ছিলেন, টপ 10-এ 10 জনের মধ্যে 8 জনেই ছিলেন আলহামদুলিল্লাহ আমাদের বাঙালি। মাশাআল্লাহ। আজহার যদি পড়তে চান যে কোনো একটা মাযহাব ধরতে হবে। যদি এটা সারা বিশ্বে গ্রহণযোগ্যতা লাভ না করতো, তা আপনি একটু ধারণা করেন 140টা রাষ্ট্রের ছাত্র স্টুডেন্ট এখানে পড়ালেখা করছে। যদি গ্রহণযোগ্যতাই না থাকতো কেনই বা তারা আসবে আল আজহারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ মূলত আমরা আলোচনা শুনব আল আজহার ইউনিভার্সিটিতে বাংলাদেশি ছাত্রদের সাফল্য ও ডক্টর মোহাম্মদ ইউনূসের মিশর যাত্রায় আমাদের ছাত্রদের কি ফায়দা হতে পারে এ বিষয়ে আলোচনার জন্য মূলত আমাদের আজকে সম্মানিত দুজন আলোচক আখলাক টিভির স্টুডিওতে ভার্চুয়ালি যুক্ত আছেন। প্রথমত যিনি আছেন তিনি হলেন মোহতারাম মুফতি হুমায়ুন বিন ফরহাদ, যিনি সদস্য সচিব অধ্যয়নরত ধর্মতত্ত্ব অনুষদ আল আজহার ইউনিভার্সিটি, যিনি যুক্ত হয়েছেন মিশর থেকেই। এবং সাথে রয়েছেন মোহতারাম মুফতি ফয়েজ মাহমুদ হাফিজাহুল্লাহ, যিনি ভাইস চেয়ারম্যান শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। চলুন আমরা হজরতের সাথে একটু সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম মোহতারাম মুফতি হুমায়ুন বিন ফরহাদ, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এবং আমরা সবাই ভালো আছি। মুফতি ফয়েজ মাহমুদ হাফিজাহুল্লাহ, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি এবং আমরা সবাই ভালো আছি। আমরা একটু দর্শকদের সাথে কানেক্ট হই। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো, কারণ বাংলাদেশের ছাত্ররা যারা আল আজহারে চান্স পায় এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার এবং এটা একটা বিরাট ব্যাপার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল আজহার ইউনিভার্সিটি বিশ্বব্যাপী সমাদৃত। সেই হিসেবে বাংলাদেশ থেকে বা বিশ্বব্যাপী যারা সেখানে পড়াশোনা করেন অবশ্যই তারা ভাগ্যবান এবং তারা পৃথিবীর জন্য একটা মেসেজ নিয়ে তাদের ঘরে ফিরে যান বা তাদের দেশে ফিরে যান। এভাবে করে বাংলাদেশে যারা আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আজহারি লকব পেয়েছেন বা আজহারি যাদেরকে আমরা চিনি জানি বলি, আলহামদুলিল্লাহ তারা দেশের জন্য গৌরব বটে। আজকে আমাদের সাথে এমনই একজন স্টুডেন্ট আল আজহার থেকে অর্থাৎ মিশর থেকে যোগ দিয়েছেন। এটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। আসলে আখলাক টিভি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের সম্মানিত মেহমানদের কাছেও কৃতজ্ঞ। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় জানার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ। আমরা প্রথমেই মূলত শিরোনামটার উপরে আমরা মুফতি ফয়েজ মাহমুদ হাফিজাল্লাহর কাছে যাব যে আল আজহারে আমাদের বাংলাদেশি ছাত্রদের সাফল্য এবং ডক্টর ইউনূসের মিশর যাত্রায় এই যে ছাত্রদের কি ফায়দা হতে পারে, এই যে একটা শিরোনাম, এই শিরোনামের উপরে আপনার মন্তব্য বা বক্তব্য কি? সেটা শিরোনামের উপরে হতে পারে অথবা আল আজহারের পড়াশোনার ব্যাপারে হতে পারে। আপনার পছন্দ মতো আপনি একটু আমাদেরকে বলবেন। এরপরে আমরা সম্মানিত মেহমানের কাছে যাব, ওনার কাছ থেকে আমরা বিস্তর আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জি মুফতি ফয়েজ মাহমুদ হাফিজাল্লাহ, আপনি বলবেন এবং দর্শক আপনারা সবাই শেয়ার করে দিবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আসলে আল আজহার বিশ্ববিদ্যালয় পুরো পৃথিবীতে সমাদৃত এবং পুরো পৃথিবীতে প্রসিদ্ধ একটি দ্বীনি মার্কাজ। ইসলামিক বিভিন্ন বিষয়গুলো সেখানে পড়ানো হচ্ছে। তো আসলে আল আজহার নাম শুনলে আমাদের অন্তর শিথিল হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের হাজার হাজার ছাত্র যারা আল আজহারে পড়াশোনা করতেছেন, আমাদের বাংলাদেশের সুনাম সুখ্যাতি পুরো পৃথিবীতে কিন্তু তাদের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। বিশেষ করে আমি মালয়েশিয়াতে কয়েকজনের সাথে কথা বলছিলাম। মালয়েশিয়াতে যারা আল আজহারে পড়াশোনা করেছেন, বিভিন্ন মসজিদের ইমাম রয়েছে, তো তারাও কিন্তু বাংলাদেশের ছাত্রদের প্রশংসা করেছেন। বিশেষ করে আমাদের মিজানুর রহমান আজহারি সাহেব সহ অনেকেরই তারা প্রশংসা করেছেন। আরেকজন কারি সাইদুল ইসলাম আসাদ সাহেবের প্রশংসা করেছেন আমার যতটুকু মনে পড়ে। তো আসলে বাংলাদেশে আল আজহার বিশ্ববিদ্যালয়ের যারা পড়াশোনা করতে যান, অধ্যয়ন করতে যান, এর মাধ্যমে পুরো পৃথিবীতে বাংলাদেশের ছাত্রদের প্রশংসা এবং বাংলাদেশের যে লাল সবুজের পতাকা সেটি কিন্তু পুরো পৃথিবীতে প্রশংসার জোয়ারে বাড়ছে আলহামদুলিল্লাহ। তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের যিনি সরকারের প্রধান উপদেষ্টা, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেব, তো তিনি আল আজহারের যে একটা অনুষ্ঠান সেখানে আমন্ত্রণ পেয়েছেন, গিয়েছেন। তো আমার মনে হয় বাংলাদেশ স্বাধীনতার পর থেকে ইতিপূর্বে কোন সরকার প্রধান এইভাবে গিয়েছেন কিনা আমার জানা নাই। আমার মনে হয় এটাই প্রথম। তো আসলে তার সেখানে যাওয়া এবং সেখানে বক্তব্য দেওয়া, সেখানে মেহমান হিসাবে যাওয়াটা, এটি বাংলাদেশের জন্য অনেক বড় একটি গৌরবের বিষয়
আশা করি তিনি যেহেতু গিয়েছেন বাংলাদেশের স্টুডেন্টের জন্য এবং বাংলাদেশে যারা সেখানে অধ্যয়ন করার জন্য যাবেন আশাবাদী, তাদের জন্য সহজ পথ খুলে যাবেন। তা আমি সবকিছু মিলে এই কথা বলতে পারি, আসলে আমাদের জন্য ডক্টর ইউনূস সেখানে যাওয়াটা বাংলাদেশের জন্য একটি গৌরব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আল আজহার ইউনিভার্সিটিতে পড়ার যারা আগ্রহ পোষণ করেন তাদের জন্য পথ সহজ হবে। আর বিস্তারিত ইনশাল্লাহ আজকে আমরা জানবো আমাদের হুমায়ুন বিন ফরহাদ ভাইয়ের কাছে, আমরাও তার কথাগুলো শুনবো, সেখানে বিস্তারিত বিষয় জানবো এবং এর উপরে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো। আলহামদুলিল্লাহ, মুফতি ফয়েজ মাহমুদ হাফিজাহুল্লাহ চমৎকার বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ পাক আপনার এলেমে হেলেমে হায়াতে বারাকা দান করুন। আমি অভিভূত যে আপনি আসলে আল আজহার সম্পর্কে এতটা ধারণা রাখেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই শেয়ার করে দিবেন। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা জানতে চাচ্ছি, যেটা সম্পূর্ণ বিতর্কের ঊর্ধ্বে এবং যেটা সম্পূর্ণভাবেই আমাদের সকলেরই জানা প্রয়োজন। আপনি আল আজহারে পড়েন অথবা আপনি সেখানে না পড়েন, অথবা আপনি পছন্দ করেন বা না করেন, আপনার বিশ্ব সম্পর্কে জানা দরকার, আল আজহার ইউনিভার্সিটি সম্পর্কে জানা দরকার। সেই হিসেবে আমাদের এই কথাগুলো সকলের কাছে পৌঁছানোর জন্য আপনাদের সহযোগিতা কাম্য। সবাই দয়া করে শেয়ার করে দেবেন, কেউ কোনো কার্পণ্য করবেন না, সবাই শেয়ার করবেন। এক্ষুনি আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমান মুফতি হুমায়ুন বিন ফরহাদ হাফিজাহুল্লাহর সাথে, যিনি সদস্য সচিব অধ্যয়নরত ধর্মতত্ত্ব অনুষদ আল আজহার ইউনিভার্সিটি, এবং তিনি মিশর থেকেই যোগ দিয়েছেন। যেহেতু সেই সুদূর মিশর থেকে আমাদেরকে সময় দিতে পারলে আমরা কেন তাকে সময় দিতে পারবো না, আমরা সবাই যুক্ত হব এবং সবাই শেয়ার করে দেব ইনশাআল্লাহ। মহতারাম, আমরা প্রথমেই আপনার কাছে যাব যে আল আজহার ইউনিভার্সিটিতে পড়তে চাওয়া বা পড়তে পারার যে সুযোগ পাওয়াটা, এটি কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। এটা আমাদের বাংলাদেশে এটা এখনো পর্যন্ত অনেক অনেক বড় একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আপনি সেখানকার স্টুডেন্ট, আপনি সেখানে পড়ার সুযোগ পেয়েছেন, এজন্য প্রথমেই আমরা আপনার অভিব্যক্তিটা জানতে চাইবো যে এখানে সুযোগ পাওয়ার দ্বারা বা আপনি এখানের স্টুডেন্ট ছাত্র হওয়ার দ্বারা আপনার মতামত কি, আপনার অভিব্যক্তিটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুকা ইয়া মান শারাহা সুদুরানা লিতাফহিমিল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া আযীমানা ওয়া হাবিবানা ওয়া কুদওয়াতুনা ওয়া উসওয়াতুনা মুহাম্মাদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. آمين آمين. الحمد لله. প্রথমেই অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি আখলাক টিভির সঞ্চালক ভাইকে, পাশাপাশি আখলাক টিভির মাধ্যমে সমস্ত দর্শককেও ধন্যবাদ জানাচ্ছি। তো প্রথমে যে বিষয়টা আমার কাছ থেকে জানতে চাচ্ছেন যে আজহারে বাংলাদেশি প্রতিটা স্টুডেন্টের স্বপ্ন, প্রতিটি স্টুডেন্টের স্বপ্ন থাকে, লালিত বাসনা থাকে যে আল আজহার ইউনিভার্সিটিতে পড়ালেখা করবে। আমিও তার ব্যতিক্রম নই। আমি ছোটকাল থেকে আব্বু আমাকে একটা স্বপ্ন দেখিয়েছিল, তোমার বড় অনেক কিছু হতে হবে, অনেক জায়গায় যেতে হবে। আমি পারি নাই। আলোচনার প্রথমে একটু বলে নেই, আমার আব্বা একেবারেই মূর্খ ছিলেন, যে তিনি একাডেমিক লেভেলের পর্যন্ত তার পাই পড়েনি। তার ঘরে আমি জন্ম নেই, আলহামদুলিল্লাহ। তার সদ ইচ্ছা, তার দোয়া চেষ্টা বদলতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। তো সেই হিসাবে আমি যখন বড় হতে থাকি, হেফজ পড়ি, কওমি মাদ্রাসায় পড়ি, পাশাপাশি আব্বু যেহেতু আমাকে চাচ্ছিল আমি বাইরে পড়াশোনা করব, সেই হিসাবে আলিয়ার ব্যাকগ্রাউন্ড থেকে আলিম পর্যন্ত পড়ি। পড়ার পরে আমার স্বপ্ন হচ্ছে আজহারে আসবে। এরপরে যখন আমি আজহারে চান্স পাই, আসলে যখন আমি চান্স পেয়েছিলাম বা আমি যখন অফার লেটার পেয়েছিলাম, তখন যে কি অনুভূতি, বা ভিসা যখন আমার হাতে আসছিল তখন যে কি অনুভূতি, এই অনুভূতিটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হয়তো আমার এলাকার মানুষ তখন হয়তো আমাকে নিয়ে অনেক কথা বলছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। তো কোন এক পর্যায়ে যখন আমার অফার লেটার পাই, এরপর আমি যখন মিশরে আসি, মিশরে আসার পর তো মিশরে যে আল্লাহ তাআলার যে ইলমের দিক থেকে যে নিয়ামত, নবীদের চারণভূমি মিশর, এবং বর্তমানে যেটাকে কাবাতুল ইলম বলা হয় আল আজহারে, সেখানে আমি ভর্তি হয়েছি বা আমি চান্স পেয়েছি। সেখানকার একটা স্টুডেন্ট, সেই অভিব্যক্তি আসলে ভাষায় প্রকাশ করা বা কলমের লিখনিতে লিখে প্রকাশ করা আসলে আদৌ সম্ভব না। তো সর্বোপরি আলহামদুলিল্লাহ, আমার কাছে আমি গর্ববোধ করি যে আমি একজন মূর্খের ছেলে হয়ে আমি সেই
সারা বিশ্বের টপ লেভেলে ভার্সিটি গুলোর মধ্যে অন্যতম একটা ভার্সিটি আল আজহার ইউনিভার্সিটি। সেখানে আমি চান্স পেয়েছি এবং আমি পড়ালেখা করছি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ মুফতি হুমায়ুন বিন ফরহাদ, আপনি আমাদেরকে প্রথমেই এমন এক অভিভূত করলেন কথা শুনিয়ে যে আমরা আসলেই খুব আমি ব্যক্তিগতভাবে আমার এত ভালো লাগতেছে যে আপনি অকপটে বলে দিলেন যে আপনার আব্বা বড় মাপের কোনো শিক্ষিত নন বা একদম কম শিক্ষিত, সেটা আপনি অকপটে বললেন। আবার আপনার আব্বাই স্বপ্ন দেখিয়েছে যে আপনাকে মানে বড় কিছু হতে হবে, বিদেশ পড়তে যাওয়ার ব্যাপারটা। আমি অভিভূত। আমি দর্শক শ্রোতাদেরকে বলবো, আপনারা তো অনেক গল্পই শোনেন, অনেক কথাই শোনেন, অনেক মিডিয়াতেই সময় দেন, কত মানুষের কত গল্পই শোনেন। আজকে আমরা একজন মুফতি সাহেবের জীবনের গল্প শুনতে বসেছি এবং তিনি আল আজহার থেকে যুক্ত হয়েছেন। তিনি আমাদেরকে বাস্তবসম্মত কথাগুলো শোনাবেন। অতএব সবাই শেয়ার করবেন, কেউ কার্পণ্য করবেন না। শেয়ার করলে আপনার মাধ্যমে অন্য ভাইরা জানতে পারবেন, অন্য ভাই বোনেরা জানতে পারবেন, বাংলাভাষী মানুষেরা জানতে পারবেন। এটা বিরাট এক দাওয়াতি কাজ, সেই হিসেবে সবাই শেয়ার করবেন। আমরা শুনতে যাচ্ছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমরা ফাঁকে ফাঁকে হুমায়ুন বিন ফরহাদ ভাইয়ের আরো কিছু কথা আমরা শুনতে চাইবো। আমাদের মুফতি ফয়েজ মাহমুদ ভাই, তিনি লোভ সামলাইতে পারছেন না, তিনি কিন্তু আমাকে ইন্টারাপ্ট করাই দিয়েছেন। এখন ফ্লোর ফয়েজ মাহমুদ ভাইয়ের জন্য। জি ফয়েজ মাহমুদ ভাই, আপনি বলবেন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে অনেক বিত্তশালী হতে হবে অথবা বাবা অনেক শিক্ষিত হতে হবে তারপরে ছেলেরা বিদেশে যাবে এমন না। দেখা যায় গরিব ঘরের সন্তান, আর্থিকভাবে অনেক দুর্বল, লেখাপড়া করেনি, এমন পিতার ঘরেও এমন সন্তান জন্ম নেয় যে পিতাদের হিম্মত এমন থাকে। আল হিম্মা হিয়াল ইসমুল আযম একটা বাক্য আছে। তো আসলে হিম্মতটাই মানুষদেরকে সফলতার দিকে নিয়ে যায়। তো বিশেষ করে হুমায়ুন বিন ফরহাদ ভাইয়ের আব্বার যে হিম্মত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার হিম্মত এবং দোয়াকে এমন ভাবে কবুল করেছেন যে তিনি আজ আল আজহার ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছেন। মাশাআল্লাহ, এটা অত্যন্ত আমাদের জন্য একটি গৌরবের বিষয়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মুফতি ফয়েজ মাহমুদ ভাই চমৎকার বললেন, কিন্তু ফয়েজ মাহমুদ ভাইয়ের সাথে সাথে আমি আমার দর্শক শ্রোতাদেরকে একটু স্মরণ করাই দিব। দেখুন, বিত্তবান মানুষদের যে ছেলেরা আছে ওনারা কিন্তু পড়াশোনায় খুব বেশি ভালো করতে পারেন। হ্যাঁ, ওনাদের যাওয়াটা ইজি হয়ে যায়, ভিসা প্রসেসিংটা ইজি হয়ে যায়, সবকিছুই নর্মাল হয়ে যায় ওনাদের জন্য। কিন্তু ওনাদের পড়াশোনাটা বা ওনাদের সফলতাটা খুব কমই হয়। কিন্তু যারা আমরা গরিব ঘরের বা মধ্যবিত্ত, আমাদেরই বা আমাদের মধ্য থেকে যারা উঠে আসেন, তারাই আসলে পৃথিবীর জন্য কিছু করতে পারেন। এটা একটা গুড নিউজ এবং এটা আমাদের জন্য শেখার ব্যাপার, এটা মনে রাখার ব্যাপার। এজন্য আল্লাহ পাক আমাকে যে হালাতে রেখেছেন সে অবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এবং আমাদের হুমায়ুন বিন ফরহাদ ভাই চমৎকার আলোচনা করেছেন। আমরা এখন হুমায়ুন বিন ফরহাদ সাহেবের কাছে প্রশ্ন পর্বে যাচ্ছি। আমরা প্রথমে যে প্রশ্নটা করব সেটা হলো আল আজহার মসজিদের ইতিহাস সম্পর্কে আপনি আমাদেরকে সংক্ষিপ্ত পরিসরে কিছু বলবেন। আপনি একটু কষ্ট করে আউট হয়ে আবার ইন করেন, মানে আপনি বের হয়ে আবার ঢুকে যান ইনশাআল্লাহ, তাহলে আপনাকে আমরা পাবো ইনশাআল্লাহ। এরই মধ্যে ফয়েজ মাহমুদ ভাই, আপনি যেটা বলছিলেন আপনার কথাকে আমরা একটু কন্টিনিউ করি। আমি যেটা বললাম যে গরিব ঘরের ছেলেদেরই পড়াশোনা বেশি হয়, বিত্তবানদের ছেলেদের পড়াশোনা কম হয়, এই ব্যাপারে আপনার মন্তব্য বা বক্তব্য কি? প্রিয় দর্শক, সবাই শেয়ার করে দিবেন, সবাই শেয়ার করবেন। জি, আসলে এটাই বাস্তবতা। দেখা যায় যারা গরিব ঘরের সন্তান হয় তাদের অনেক আগ্রহ থাকে, পড়ালেখার হিম্মত থাকে, তারা একদম মন থেকে পড়াশোনা করে, টাকার গৌরব থাকে না, শিক্ষার গৌরব থাকে না, যার কারণে তারা কিন্তু মেহনত করে অনেক দূর পর্যন্ত চলে যায়। আর আমরা যদি ইতিহাস অ্যানালাইজ করি, বাংলাদেশে অধিকাংশ যারা পৃথিবীতে গৌরবময় দৃষ্টান্ত স্থাপন করেছেন অধিকাংশই কিন্তু দেখা যায় গরিব ঘরের সন্তান এবং দেখা যায় তাদের বাবা মা এদের লেখাপড়া অনেক কম ছিল। এটাই ইতিহাস। আমি বলবো যে আসলে অহংকার না করে যে যে স্থানে আছেন, আমরা যদি প্রত্যেকের টার্গেট ঠিক করে আমরা পড়াশোনায় ব্যস্ত থাকি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। মাশাআল্লাহ, চমৎকার চমৎকার বলেছেন মুফতি ফয়েজ মাহমুদ ভাই। এখন আমরা হুমায়ুন বিন ফরহাদ সাহেবের কাছে যাব। প্রিয় দর্শক, নেটওয়ার্ক বিভ্রাটের কারণে হযরত আমাদের সাথে একটু ইন্টারাপ্ট ছিলেন, এতে ঘাবড়াবার কিছু নেই, নেটওয়ার্ক বিভ্রাট এরকম হয়েই থাকে। আমরা প্রথম যে প্রশ্নটা করেছিলাম যে আল আজহারের যে মসজিদ রয়েছে এই মসজিদের ইতিহাস সম্পর্কে আপনি আমাদেরকে সংক্ষিপ্ত পরিসরে যদি কিছু বলতেন। আল আজহার ইউনিভার্সিটি, জি জি জি, এটা পূর্বেকারের কি রূপ ছিল আর বর্তমানে আমরা আধুনিক যুগে কি রূপে দেখছি, জি, আমরা আলোচনা শেষে ইনশাআল্লাহ আমরা দুইটার পার্থক্য অবশ্যই বুঝতে পারবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল আজহার মসজিদের কিছু আলোচনা আমি বলি। তো আল আজহার এটা সূচনা লগ্ন হয় 900 শতাব্দীতে, এই খ্রিস্টাব্দের থেকে শুরু হয়। তো 970-এর দিকে মুআইজ লিদিনিল্লাহ যে ফাতিমি শাসক ছিলেন, মুআইজ লিদিনিল্লাহ, ওনার আদেশ ক্রমে সেনাপতি জাওহার সিকিল্লা উনি মিশরে আক্রমণ করে। তখনকার সময় মিশরে আব্বাসীয় শাসন আমল ছিল। তো তিনি মিশরকে দখল করে নেই। সেখানে মিশরের রাষ্ট্র পরিচালনা করার জন্য, মিশর মুসলমানদের ধর্মীয় উৎসব পালন করার জন্য
মুসলমানদের সমস্ত আইন, আইনি কার্যকলাপ, ধর্মীয় কার্যকলাপ সবকিছু পরিচালনা করার জন্য একটা একটা আশ্রয়স্থল কিংবা অফিস কার্যালয়ের প্রয়োজন ছিল। আর তৎকালীন সময়ে মসজিদ কেন্দ্রিকই সবকিছু পরিচালিত হতো, জি যেটা আমরা পূর্বেকার ইতিহাস থেকে, মুসলিম ইতিহাস থেকে, মুসলিম সভ্যতা থেকে আমরা যারা শিখতে পাই। যদিও এখন এটা আমার আলোচনার বাহিরে একটা বিষয়, জি যে যদিও এখন আমরা মনে করি যে যারা উলামায়ে কেরাম হবেন, যারা ধর্মীয় জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করবেন, এটা তারা শুধু মসজিদ কেন্দ্রিক, মসজিদের মধ্যে ইমামতি করবেন, খতিবগিরি করবেন, ওয়াইজ করবেন। জি কিন্তু আমরা মুসলিম সভ্যতা, মুসলিম ইতিহাস থেকে দেখতে পাই যে তারা মসজিদের ভিতর থেকেই তারা ধর্মীয় শাসনগুলা যেরকম ভাবে পরিচালনা করতেন, ঠিক তদ্রুপ ভাবে এই মসজিদ থেকেই শাসন কার্য পরিচালনা করতেন, রাষ্ট্রীয় শাসন কার্য যেগুলো ছিল সেগুলো পরিচালনা করতেন। মাশাআল্লাহ। অনুরূপ ঠিক তদ্রুপ ভাবেই মুয়াইজ লিদিনিল্লাহ সেনাপতি জওহার সিকিল্লাহ, উনি এই কায়রোতে মিশরে শাসন কার্য চালনা করার জন্য তিনি মিশরের প্রাণকেন্দ্রে কায়রোর নিকটবর্তী একটি জায়গায় মসজিদ একটি নির্মাণ করলেন। একটি মসজিদ মসজিদুল আজহার ছিল না, প্রাথমিক পর্যায়ে ছিল জামিয়াতুল কাহেরা। আচ্ছা জামিয়াতুল কাহেরা মানে কাহেরা, কায়রো তো তৎকালীন সময়ে মিশরে যেহেতু প্রাণকেন্দ্র ছিল, জি সেই হিসাবে জামিয়াতুল কাহেরা। আর মিশরের তৎকালীন একটা সময় ছিল, নিয়ম ছিল এরকম, যত মসজিদ হবে, যে শহরে মসজিদ হবে ওই শহরের নাম অনুযায়ী জামিয়া হবে, জামিয়াতুল কাহেরা বা জামিয়াতুল আন্দালুস। এই পর্যায়ে মানে মুসলিম সভ্যতা থেকে ইতিহাস পড়লে আমরা এরকম একটা জিনিস দেখতে পাই। তো ঠিক তদ্রুপ ভাবে এই মসজিদুল আজহারের নাম ছিল জামিয়াতুল কাহেরা। সেখানেই ফাতিমি যুগের সমস্ত কার্যকলাপ সেখান থেকে পরিচালিত হতো। তো আমি যেহেতু সংক্ষেপে, এই জন্য আমি এই মসজিদের পূর্বে আরেকটু ইতিহাস আছে, আমি সেটা বলি নাই, মাঝখান থেকে শুরু করেছি। জি তো এরপরে এখানে যখন মুয়াইজ লিদিনিল্লাহ মিশরে চলে আসলেন, আসার পরে এটাকে মিশরের যে আসমা তথা রাজধানী হিসাবে এটাকে তারা করলেন। আর এই জামিয়াতুল কাহেরার মধ্যে প্রাথমিক পর্যায়ে যে ফাতিমি যুগে শিয়াদের প্রধান কেন্দ্র ছিল হলো মসজিদুল আজহার, এবং ফাতিমি যুগের সমস্ত কার্যকলাপ পরিচালিত হতো জামিয়াতুল কাহেরা, এবং জামিয়াতুল কাহেরা থেকে এই শিয়াদের সম্প্রসারিত হয় সবচেয়ে বেশি, যেটা আমরা ইতিহাসে দেখতে পাই। এরপর কোনে এই জামিয়াতুল কাহেরা যখন ফাতিমি যুগ, তখন এই নাম কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে নাম চেঞ্জ করবে, এবং নাম কি দেওয়া যায়। আর এই মসজিদুল আজহার যে আমরা বর্তমানে দেখি, এই মসজিদুল আজহারটা পিছনে আমরা নামকরণের ক্ষেত্রে আমরা কয়েকটা কৌল দেখতে পাই। সবচেয়ে প্রণিধানযোগ্য এবং গ্রহণযোগ্য যে কৌলটা আমরা পাই বা অভিমত যেটা পাই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা বিনত জাহরা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার নামকে কেন্দ্র করে এই মসজিদের নাম রাখা হয় যে মসজিদুল আজহার। আর তখন থেকেই এই মসজিদে আজহারের সূচনা হয়। যদি মসজিদুল আজহারের নামকরণের ক্ষেত্রে আরো কয়েকটা মত পাওয়া যায়, তবে এটা সবচেয়ে বেশি প্রমাণযোগ্য এবং গ্রহণযোগ্য। তো এই ছিল মসজিদুল আজহারের সংক্ষিপ্ত ইতিহাস। একটা জিনিস জানতে চাই, এরপরে জি মসজিদে আজহারের সাথে আল আজহার ইউনিভার্সিটির সম্পর্কটা কি? মসজিদুল আজহারে হলো জামিয়াতুল আজহার, আর জামিয়াতুল আজহার মানে মসজিদুল আজহার, দুটোটাই একটা আরেকটার সাথে সংযুক্ত। মানে মসজিদুল আজহার থেকে উৎপন্ন হয়েছে জামিয়াতুল আজহার, এবং জামিয়াতুল আজহারের উলামায়ে কেরামি এই মসজিদুল আজহার পরিচালনা করেন। মানে এক কথায় আমি এটা বলি, দুটোটা একটা আরেকটা সম্পর্ক, মানে একটা থেকে বিচ্ছিন্ন নয়। জি জি জি। তো মসজিদুল আজহার এভাবে চলতে থাকে, ফাতিমি যুগ চলে। এরপরে আমরা জানি আমাদের মাঝে প্রসিদ্ধ একজন সিপাহ সালার ছিলেন, তার অনেক ইতিহাস আমাদের মাঝে থাকে। তো তার ব্যক্তি কেন্দ্রিক আমরা ইতিহাস আজকে যাব না, যেহেতু আমরা মসজিদুল আজহার বা জামিয়াতুল আজহার নিয়ে আমরা আলোচনা করব। তো সালেহুদ্দিন আইয়ুবী যখন মিশরের ক্ষমতা দখল করেন, মাত্র এখানে আমাদের সামনে আরো একটা প্রশ্ন আছে যে সালাউদ্দিন আইয়ুবীকে নিয়ে ভুল ধারণা, তো আপনি যদি এটার সাথে অ্যাটাচ করে যান তাহলে আমার আরেকবার প্রশ্ন করতে হয় না। জি, সালাউদ্দিন আইয়ুবী সম্পর্কে যে ভুল ধারণাটা আছে এটা আপনি ক্লিয়ার করে যাবেন সাথেই। জি, যখন সালাহুদ্দিন 1171 খ্রিস্টাব্দে মিশরের শাসন ক্ষমতায় আদিষ্ট হন, তখন তিনি এই মসজিদুল আজহার যে কার্যক্রম ছিল শিয়াদের, সমস্ত শিয়াদের কার্যক্রম একেবারে বন্ধ করে না দিয়ে এই মসজিদুল আজহারের মধ্যে যে, আসলে নেটওয়ার্কটা একটু সমস্যা দিতেছে মহতারাম, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনি ফেসে গিয়েছেন।
এখানে কয়েকটা বিষয় আমার মানে একটু জানার আগ্রহ, উনি যদি লাইনে আসেন। জি জি সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আল আজহার যে মসজিদটা, মসজিদুল আজহার, এই মসজিদে আজহারে উনি বলছেন যে পরবর্তীতে শিয়ারা সেখানে আনাগোনা করছে অথবা শিয়াদের দখলে ছিল। জি। এখন এটা শুরু লগ্নে যারা এটা প্রতিষ্ঠা করছেন তাদের মধ্যে কেউ এমন ছিলেন কিনা যে তাদের চিন্তা ফিকির শিয়াদের মতো ছিল, শিয়া অথবা শিয়া এই ধরনের প্রভাবিত একটা। এমন ছিল কিনা? জি 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 জি। ফয়েজ ভাই, আপনি যে প্রশ্ন রাখছেন আমরা আজকে প্রাণবন্ত আলোচনা করব, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। শুধু সঞ্চালনায় আমি বিধায় আমি জিজ্ঞাসা করবো, আপনি বলবেন এমন না, আপনিও জিজ্ঞাসা করবেন, আমরা মানে পারস্পরিক আলোচনা করবো ইনশাআল্লাহ। উনি আসলেই এই প্রশ্নটাই ওনার কাছে থাকবে যে মসজিদে আজহারের মধ্যে এই শিয়া প্রভাবিত হওয়ার কারণ কি, অর্থাৎ যারা এটা ক্রিয়েটর, যারা বানাইছেন, তাদের মধ্যে কি কেউ শিয়া ছিলেন কিনা, বা শিয়া থেকে প্রভাবিত ছিলেন কিনা, বা শিয়া মতাদর্শকে লালন করে এমন ছিলেন কিনা, এটা আপনি প্রশ্ন করবেন। জি জি। মুফতি ফরহাদ বিন মাজহার হযরত, আপনাকে এখন আমরা শুনতে পাচ্ছি। আপনার কাছে একটা প্রশ্ন ছিল, ফয়েজ মাহমুদ ভাই একটা প্রশ্ন করেছিলেন যে যারা এটার প্রতিষ্ঠাতা ছিলেন ওনারা কেউ শিয়া প্রভাবিত ছিলেন কিনা, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? যেহেতু আপনি বলেছেন যে ওখানে শিয়াদের একটা ইয়া ছিল আর কি। জি যেহেতু, জি, প্রশ্নের উত্তর আমরা বলতে পারি এটা, যেহেতু ফাতিমি যুগে এই মসজিদুল আজহারটা প্রতিষ্ঠা হয় এবং যারা প্রতিষ্ঠা করেছিলেন তারাও ফাতিমি যুগের শাসক ছিলেন, তো আমরা বলতে পারি যে যারা প্রতিষ্ঠায় প্রাথমিক লগ্নে যারা জামিয়াতুল কায়হারা নির্মাণ করেছিলেন, জামিয়াতুল কায়হারা যারা নির্মাণ করেছিলেন তারা শিয়াই প্রভাবিত ছিলেন এবং শিয়া মাসলাকেরই ছিলেন, যারা ফাতিমি খেলাফতের শাসনে আদিষ্ট ছিলেন। আর যেহেতু ফাতিমি নামেলে ওই জামিয়াতুল কায়হারা হয়েছিল, ওই যারা প্রতিষ্ঠা করেছিলেন যে কয়জন লোক, যেহেতু তারা ফাতিমি যুগে ছিলেন, জি 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 ফাতিমি যুগে ফাতিমি শাসন, সালাউদ্দিন আইয়ুবী সাহেব যখন ক্ষমতায় আদিষ্ট হলেন মিশরে, উনি আসার পরে উনি শাফি মাযহাবের অনুসারী এবং তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী ছিলেন। সেই হিসাবে তিনি জামিয়াতুল কায়হারাকে, বর্তমানে মসজিদুল আজহারকে তিনি সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা না দিয়ে তার কার্যক্রম গুলাকে অন্যদিকে ধাবিত করে দিলেন। যেমন জুমার নামাজ, এই মসজিদুল আজহারের পাশে আরেকটা আছে হাকিম লিদিনিল্লাহ একটা মসজিদ আছে, ওই জায়গায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে দিলেন যে সেখানে জুমার নামাজ হবে, এবং যখন রাষ্ট্রপ্রধান যখন অন্য মসজিদে জুমার নামাজ পড়বে সাধারণত শ্রোতারা এদিকেই যাবে, সেই আস্তে 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 এভাবে মসজিদুল আজহার থেকে শিয়াদের একটা প্রভাব চলে যায়। তো এখন যে প্রশ্নটা আপনি করেছিলেন যে সালাউদ্দিন আইয়ুবী সম্পর্কে আমাদের আসলে অনেক মিস্টেক ধারণা আছে, ভুল ধারণা আছে, সেটা হচ্ছে যে আমরা প্রথম নাম্বার একটা মিস্টেক হচ্ছে, আমরা ভুল ধারণা হচ্ছে বা ভুল কনসেপ্ট হচ্ছে যে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তাআলা তিনি আজহারকে একেবারে বন্ধ করে দিয়েছিলেন, তালা দিয়েছিলেন। আসলে এটা একেবারেই বানোয়াট এবং মিথ্যা কথা। তিনি আজহার মসজিদকে বন্ধ করেন না, এটা আলাদা কোনো ইতিহাস বা আসল যে সমস্ত গ্রহণযোগ্য ইতিহাসের, মিশরীয় ইতিহাসের কিতাব আছে, ওই কিতাবে আমরা এটা পাই নাই যে একেবারে তিনি তালা দিয়েছিলেন। মানে যে সমস্ত কার্যকলাপ একবারে প্রপারলি চলতো। আবারও নেটওয়ার্ক বিভ্রাট, আমরা হযরতকে শুনতে পাচ্ছি না। মুফতি ফয়েজ মাহমুদ ভাই, আপনি একটু কন্টিনিউ করেন যে আসলে উনি যে বললেন যে যারা শুরুতে ছিলেন, আমরা কিন্তু বিষয়গুলো ওইভাবে জানতাম না, কিন্তু উনি যেটা বললেন যে যারা শুরুতে ছিলেন তাদের একটা প্রভাব। জি বলবেন। আচ্ছা, এখানে আমার একটা জিনিস মানে বাংলাদেশের সাথে অথবা ভারতের প্রেক্ষাপটের সাথে একটা জিনিস আমার মনে হয় যে অ্যাড করা প্রয়োজন হয়। সেটা হচ্ছে, দেখেন, বাংলাদেশে আমাদের দুই ধারার শিক্ষা ব্যবস্থা আছে। শুধু বাংলাদেশ না, পুরো ভারত উপমহাদেশে একটি হচ্ছে কওমি মাদ্রাসা, আরেকটি হচ্ছে আলিয়া মাদ্রাসা, যেটি আলিগড় আলিয়া মাদ্রাসা থেকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। তো আসলে আলিয়া মাদ্রাসার যারা প্রতিষ্ঠাতা তারা কিন্তু ইংরেজ ছিলেন, অর্থাৎ সরকার কর্তৃক এটাকে প্রতিষ্ঠা করে। আর এর বিপরীত কওমি মাদ্রাসা যেটি প্রতিষ্ঠিত হয় সেটি একজন আল্লাহওয়ালা এবং একজন মুহাক্কিক আলেমের তত্ত্বাবধানে, মানে সরকারের বাউন্ডারির বাইরে থেকে। জি জি। তো আমরা আসলে যেটা ছোটবেলা থেকে বিভিন্ন বক্তব্য শুনতাম যে আসলে দুটি রেলগাড়ি স্টেশন থেকে একসাথে ছাড়া হয়েছে, তো এই রেলগাড়ির যাত্রী যারা, তারা মনে করে যে ওরাও একই জায়গায় যাবে, কিন্তু দেখা যায় না, এক জায়গায় না, একসাথে চলতে 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 এটা দেখা যায় আস্তে আস্তে অনেক দূরত্ব বজায় রেখে একটা চলে যায় কথার কথা সিলেট, আরেকটা চলে যায় চিটাং, এইভাবে দূরত্ব তৈরি হয়ে যায়। তো আসলে
আমরা কিন্তু সেটা দেখেছি বাংলাদেশ এবং ভারতের প্রেক্ষাপটে। আলিয়া মাদ্রাসাগুলো সরকারের তত্ত্বাবধানে থাকতে থাকতে এমন একটা পর্যায়ে চলে এসেছে, সরকার এটাকে নিয়ন্ত্রণ নিয়ে টোটালি ইসলামিক মূল সিলেবাস গুলো পরিবর্তন এবং কিছু পরিবর্তন করে সেখানে কিন্তু অনেক জেনারেল সাবজেক্ট ঢুকিয়ে ফেলেছে, যার কারণে আলিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেকগুলো ভালো আছে, সেগুলোর কথা বলবো না, তবে অধিকাংশই মূল ধারার যে ইসলামিক শিক্ষা ছিল সেটা থেকে অনেকাংশে মানে দূরে সরে গেছে। জি, তো আমার জি জি, তো আমার প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে আল আজহারের প্রতিষ্ঠাতা যারা ছিলেন তারা যেহেতু শিয়া পন্থী ছিল, আসলে কি বর্তমানে পরিপূর্ণভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় পরিচালিত হচ্ছে, নাকি এখনো শিয়া মিশ্রিত, নাকি সরকারের অধীনে থাকার কারণে এটা ধীরে ধীরে তাকওয়ার দিক থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে? এগুলো আমাদের প্রশ্ন থাকে। চমৎকার চমৎকার যেহেতু ফয়েজ মাহমুদ তিনি ভাই, সম্পর্কে জানেন। ফয়েজ মাহমুদ ভাই, আপনি জি চমৎকার একটা প্রশ্ন করেছেন। এটা কিন্তু আমাদের জাতীয় প্রশ্ন, মানে এই প্রশ্নটা আমি মনে করি যে আমাদের জি ইলমি অঙ্গনের সবাই এই প্রশ্নটা করতে চাইবেন স্বাভাবিকভাবে, কিন্তু এটার ব্যাখ্যা কিন্তু আবার দিতে পারবেন তারা, অর্থাৎ ওখানে যারা আছেন বা যারা পড়াশোনা করেছেন এবং জি সেটাও জি যারা মিসগাইডেড না অথবা কোনো দলের হয়ে না, বা কি ব্যক্তিগতভাবে যারা পড়াশোনা করেছেন বা যে কোনোভাবেই করুক, মানে জি ইনসাফের সাথে যারা কথা বলবেন, যেটা এমন এমনই, অমন অমনই, 10 10ই 5 5ই, কিন্তু 10কে 8 বানানো হবে না, 8কে 12 বানানো হবে না, এরকম না। তো ওইভাবে করে যারা তথ্য দিবেন, জি তো আমরা মনে করি যে মুফতি হুমায়ুন বিন ফরহাদ উনি চমৎকার বলেছেন এবং উনি একজন সত্যবাদী মানুষ, উনি ভালোভাবে বলবেন। আমার মনে হয় যে জি এই প্রশ্ন ওনাকে করলে উনি আশা করি চমৎকার উত্তর জি দিতে জি পারবেন। ইনশাআল্লাহ দুঃখজনক হলে সত্য যে আসলে হ্যাঁ উনি আবার আসছেন, ইনশাআল্লাহ। আমরা ওনাকে নেই। জি একটা জিনিস হচ্ছে কি, যেমন আমার আব্বাজান রহিমউল্লাহ, জি তিনি কিন্তু আলিয়া মাদ্রাসাতেই পড়াশোনা করেছেন, জি আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন জি বিশাল এক আলিয়া মাদ্রাসার। জি আমরা কিন্তু আমাকে কেন জানেন তিনি মানে সংক্ষেপে সেটা হচ্ছে, আমাকে তিনি কিন্তু টোটালি কমই ধারায় পড়াশোনা করিয়েছেন জি 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 বিভিন্ন কারণে। জি তো আমার আলহামদুলিল্লাহ। অনেকগুলো প্রশ্ন আছে ওনার প্রতি। জি, আপনি যে প্রশ্ন চালিয়ে যান। করেন করেন প্রশ্ন করেন, আমি প্রশ্ন দিকে যেতে চাচ্ছি এই কারণে যে হজরতকে যেহেতু আমরা নেটওয়ার্ক বিভ্রাটের কারণে একটু কম পাচ্ছি, সেহেতু পাইলেই তাকে আমরা দিয়ে দেওয়া। আপনি প্রশ্ন করে দেন। আচ্ছা, আমার যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে, দেখেন আমাদের ভারত উপমহাদেশে দুই ধারার শিক্ষা ব্যবস্থা, কওমি এবং আলিয়া। দেখা যায় আলিয়ার প্রতিষ্ঠাতা ইংরেজরা, যেটা আলিগড় থেকে এসেছে, আর কওমি দেওবন্দ থেকে হয়েছে একজন মুহাক্কিক আল্লাহওয়ালার মাধ্যমে। তো দেখা যায় বর্তমানে উভয়ের শিক্ষা সিলেবাস কিন্তু একই ধারার ছিল, কোন রকম পার্থক্য ছিল না। বর্তমানে আলিয়া অনেকটাই দূরে সরে গেছে এবং সেখানে দেখা যায় জেনারেল সাবজেক্ট গুলো অতিরিক্ত ঢুকানোর কারণে অ্যারাবিক এবং ইসলামিক অনেক সাবজেক্ট গুলো কমে গেছে। তা আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু মিশর আল আজহারের প্রতিষ্ঠাতার মধ্যে অধিকাংশই ছিল শিয়া প্রবণিত, তো সেখান থেকে সংস্কার করে এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। আমার প্রশ্ন হলো, তাকওয়ার দিক থেকে, ইলমের দিক থেকে এখনো পর্যন্ত এটি পরিপূর্ণভাবে সহি ধারা আছে কিনা, নাকি ধীরে ধীরে এখানে মানে একটু কমতি রয়েছে, এ বিষয়ে একটু জানার আছে। যে মোহতারাম মুফতি হুমায়ুন বিন ফরিদ, আপনি বলবেন। আসলে এখানে একটা জিনিস ঘটতেছে, আমি সন্তারণায় আছি তো আমি বিষয়টা বুঝতে পারতেছি, মানে হজরতের নেটওয়ার্ক বিভ্রাট একটা, আর একটা ব্যাপার হলো হজরত আমাদের কথাগুলো অনেক পরে শুনতে পান, যে কারণে উনি শোনার পরে গিয়ে জবাব দেন, এই হলো হালাত। যে মোহতারাম আপনি বলবেন ফয়েজ মাহমুদ ভাই, যে আলিয়া আর কওমি যে একটা পার্থক্য আছে, এইটার সাথে আল আজহারের কোনো সম্পর্ক আছে কিনা, অর্থাৎ ওই ধরনে আগের যে শিয়া ছিলেন তাদের কোনো প্রভাবিত অবস্থা আছে কিনা, এটা একটু আপনি বলতেন। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের লাইভ প্রোগ্রামে এসেছে। আমি ভাবছিলাম এই প্রশ্নটা হয়তো দর্শকদের কাছ থেকে আসবে। তো ধন্যবাদ ফয়েজ মাহমুদ ভাইকে। আসলে মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে বর্তমান যে প্রেক্ষাপট এবং সালাহ উদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তাআলার শাসন আমলের পর থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সহিহ আকীদার উপরেই আছে এবং আশা করি ভবিষ্যতে ইনশাআল্লাহ সহিহ আকীদার উপরেই থাকবে। তো এখান থেকে মানে এই জন্য সংক্ষিপ্ত আকারে এই জন্যই বলছি, কারণ সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তাআলা শাসন ক্ষমতা আদিষ্ট হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত আল আজহার ইউনিভার্সিটি থেকে যেরকম ভাবে রুহানিয়াতের অনেক বড় মাপের আলেম বের হয়েছেন, ঠিক তদ্রুপ ভাবে তিব বা কুল্লিয়া এই সায়েন্সের দিক থেকে অনেক আমরা উলামায়ে কেরামকে দেখি এইদিকে এই আজহার থেকে বের হয়েছেন। তাসাউফের লাইনে অনেক বড় বড় মাপের উলামায়ে কেরাম সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তাআলার পর শাসনামলের পর থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত অনেক বড় বড় উলামায়ে কেরাম এই জামিয়াতুল আজহার থেকে বের হয়েছেন। প্রসিদ্ধ একজন আলেম যিনি ফতহুল বারির লেখক ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা, তিনিও জামিয়াতুল আজহার থেকে বের হয়েছেন। এরপরে আমাদের ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা ওই সমস্ত উলামায়ে কেরাম
হাফিজুল হাদিস যাদেরকে বলা হয়, লকব দিয়েছে উলামায়ে কেরাম হাফিজুল হাদিস, এবং তাসাউফের জগতে বড় বড় আলেম এই জামিয়াতুল আজহার থেকে বের হয়েছেন। তো এক্ষেত্রে শিয়াদের প্রভাব ছিল শুধু ফাতিমি আমল পর্যন্ত, এরপর থেকে শুরু করে সহিহ আকীদার উপরে আছে। মাঝখানে যদিও বিভিন্ন ঘটনা কেন্দ্রিক অনেক কিছু হয়েছে, সেটা ইতিহাসে এতটুকু প্রায়োরিটি দেওয়া হয় না। তবে আমরা এটা বলতে পারি ইনশাআল্লাহ যে ওই ইমাম সালেহ উদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তাআলার পর থেকে এখন পর্যন্ত সহিহ আকীদায় আছে, এবং বর্তমানেও একই হালত, এবং আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা বিষয় বিশদ আলোচনা জানতে পারলাম, সংক্ষিপ্ত পরিসরে হলেও আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা পেয়েছি। মোহতারাম, এই পর্যায়ে আমরা আপনাকে প্রশ্ন করতে চাই, আল আজহার ইউনিভার্সিটির ইতিহাস সংক্ষিপ্ত পরিসরে যদি আপনি বলতেন, যদিও অনেকটা চলে আসছে, তারপর একটু সংক্ষিপ্ত পরিসরে। জি। তো সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তাআলা যখন তিনি এই মসজিদকে অন্যদিকে মসজিদুল আজহারকে অন্য একটা মসজিদের দিকে নিয়ে গেলেন, এরপর থেকে শুরু করে আমি সংক্ষিপ্ত আকারে যদি বলি 1267 খ্রিস্টাব্দে 1267 খ্রিস্টাব্দে মসজিদুল আজহারের সাথে অনেক মাদ্রাসা স্থাপন হয়, এবং আমরা ইতিহাসে অনেকেই জানি যে 1325 খ্রিস্টাব্দে মিশরে একটা ভয়াবহ একটা ভূমিকম্প হয়েছিল। 1325 খ্রিস্টাব্দে সেই 25 খ্রিস্টাব্দে ভূমিকম্প হওয়ার পরে মসজিদুল আজহারে 3টা মিনারা ছিল, 3টা মিনারা ধসে পড়ে, এবং সেটা 3 ধাপে ধসে পড়ে। প্রত্যেকটা রাজাদের পক্ষ থেকে এটাকে মেরামত করা হতো, কিন্তু প্রত্যেক যখনই দাবিত হয়েছে, যেমন একবার 1397 সালে 1397 খ্রিস্টাব্দে প্রথমবার একটি মিনার ধসে, এরপর 1414 খ্রিস্টাব্দে একটা মিনার ধসে, এরপর 1423 খ্রিস্টাব্দে 23 খ্রিস্টাব্দে আবার আরেকটা মিনার ধসে। অর্থাৎ 26 বছরের অন্তরালে মসজিদুল আজহারের মিনার 3বার ধসে পড়ে। আর প্রত্যেকটা মিনার যখন স্থাপন করা হতো, সাথে সাথে একটা মাদ্রাসা রোয়াক বা মাদ্রাসা প্রতিস্থাপন করা হতো, বা মসজিদের আন্ডারে মাদ্রাসা হতো, যেমন বর্তমান রোয়াকুল আব্বাসিয়া আছে, এই জাতীয়। এইভাবে মসজিদের পাশে ছাত্রদের জন্য আবাস, এবং ছাত্রদের জন্য থাকার জন্য, এবং রাজাদের পক্ষ থেকে ছাত্রদের সুবিধা, এই জাতীয় সবকিছু মসজিদ যখনই প্রতিস্থাপন করা হইতো। আমি এখন যে শাসনগুলো বললাম, তৎকালীন সময়ে কিন্তু মামলুক শাসন আমল ছিল মিশরে। 1250 খ্রিস্টাব্দের পর থেকে নিয়ে শুরু করে 1500 সাল পর্যন্ত কিন্তু ছিল মামলুক শাসন আমল এই মিশরে। যাই হোক, তো তৎকালীন সময়ে ছাত্রদের জন্য এবার আস্তে 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 মিশরে মসজিদের আশেপাশে ছিল। এরপরে বর্তমান যেটা আমি সংক্ষেপ করছি, বর্তমান যে আমরা আজহার দেখছি, এটা একেবারে আধুনিক রূপরেখা প্রতিস্থাপন হয়ে রূপরেখা আমরা দেখতে পেয়েছি 1961 খ্রিস্টাব্দে। 1961 খ্রিস্টাব্দে আজহার একেবারে আধুনিক রূপে, এবং বিভিন্ন বর্তমান যুগের সায়েন্স ক্যাটাগরির যে বিষয়গুলো আছে এগুলা যুক্ত করা হয় 1961 খ্রিস্টাব্দে। এর আগের ইতিহাসে শুধু ছিল এরকম শরিয়া ইসলামী এবং শরিয়া কানুন, এই 4টা বিষয় ছিল পূর্বেকার যুগে। বর্তমান যুগে যখন 1961 সালের পর থেকে নিয়ে এখন পর্যন্ত 24টা অনুষদ আছে। 24টা অনুষদের ভিতরে আরো অনেক বিভাগ রয়েছে। সে হিসাবে আমরা মিশরে আমরা অনেক বিভাগ রয়েছে আল জামিয়াতুল আজহারের অধীনে। তো জামিয়াতুল আজহারের বর্তমান যে আমরা জামিয়াতুল আজহার, অর্থাৎ 1961 সালের পর থেকে নিয়ে সার্টিফিকেট প্রদান, বা 1961 সালের পর থেকে ছাত্রদের যে একাডেমিক একটা লেভেল স্তর পৌঁছে দেওয়া, সেটা শুরু হয়েছে 1961 সালে। 1961 সালের পর থেকে নিয়ে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ জামিয়াতুল আজহার সারা বিশ্বে সমাদৃত হয়েছে। এটা শুধু ধর্মতত্ত্ব অনুষদ বা উসুলউদ্দিন বা কোরআন এবং হাদিসের দিক থেকে না, যেরকম ভাবে কোরআন হাদিসের দিক থেকে সারা বিশ্বে সমাদৃত হয়েছে, ঠিক তদ্রুপ ভাবে ফালসাফার দিক থেকেও সারা বিশ্বে সমাদৃত হয়েছে, ঠিক তদ্রুপ ভাবে আকীদার দিক থেকেও সারা বিশ্বে সমাদৃত হয়েছে। এরকম ভাবে এটা তিব্বের মাধ্যমে, অর্থাৎ মেডিকেলের দিক থেকেও সারা বিশ্বে সমাদৃত। এরকম ভাবে যারা কুল্লিয়াতুজ যারা, তিজারা মানে ব্যবসায়ী শাখা, এরপরে হান্দাসা, এই সকল বিষয়ের দিক থেকে আলহামদুলিল্লাহ এখন সারা বিশ্বে সমাদৃত জামিয়াতুল আজহার। সারা বিশ্বে এখন সমাদৃত সব বিষয়ে সম্পূর্ণে। যে কোনো দেশ থেকে যে কোনো ছাত্র বা যে কোনো স্টুডেন্ট সে যদি চায় এরকম যে আমি আল আজহারে যাব, আমি যুগোপযোগী শিক্ষা অন্বেষণ করব, হতে পারে সেটা মেডিকেল সায়েন্স, হতে পারে সেটা ওই হান্দাসা সায়েন্স, এটা এই জাতীয় যে কোনো ফ্যাকাল্টিতে সে যদি চায় যে আমি এটা পড়বো, আমি ইসলামী দিরাসা ইসলামিয়া পড়বো, বা উচ্চ শিক্ষা ইসলামের অনেক উচ্চতর ডিগ্রি অর্জন করব, সে তার জন্য
এনাফ, মিশর শুধু জাস্ট মানে মাশাআল্লাহ। একই ভার্সিটি থেকে সব বিষয়ে ধর্মীয় শিক্ষা এরপরে মেডিকেল শিক্ষা সব একই ভার্সিটি থেকে পড়ালেখা করতে পারে। এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, মিশরের শিক্ষা সিলেবাসটা এরকম ভাবে প্রণয়ন করা হয়েছে, একটা ছাত্র যখন উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত পৌঁছে, আলহামদুলিল্লাহ মিশরীদের অবস্থানটা হলো এরকম, যখন উচ্চ মাধ্যমিক পর্যন্ত সে পড়ে তখন সে পরিপূর্ণ কোরআনের হাফেজ হয়ে যায় আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মিশরীদের জন্য, অফিদিনের জন্য সহজতা আছে। এরপরে যখন সে অনার্স লেভেলে যায় তখন সে যে হাফেজ হলো 12 বছর বয়সে, যে হাফেজ হওয়ার পরে এটা আবার অনার্স 4 বছরের রিভিশন হয়, এরপর মাস্টার্সে আবার এটা প্রত্যেক বছরে এটা আবার রিভিশন হয় 2 বছরে। যাই হোক, এটা এখন এই সিলেবাসটা সিস্টেম হলো এরকম, যেহেতু সিলেবাসের আলোচনা চলে আসছে সেই হিসাবে এখানে একটা ছাত্র যদি পড়তে চায় অথবা মিশরিয়া যারা পড়ে ওদের অবস্থান বা কত বছর লাগতে পারে এখানে ডুকরা পর্যন্ত। তো ইআদাদি লেভেল বা প্রাথমিক লেভেলে এখানকার যে আজহারের যে শিক্ষা সিলেবাস প্রণয়ন করেছেন ডক্টররা, তো ইআদাদি প্রাথমিক লেভেলে তারা নির্ধারিত করেছেন 6 বছর, বাচ্চাদের জন্য 6 বছর পর্যন্ত ইআদাদি প্রাথমিক লেভেল। এরপরে আছে মাধ্যমিক লেভেল হলো 3 বছর, এরপরে উচ্চ মাধ্যমিক হলো 3 বছর, এরপরে অনার্সে 4 বছর, এরপরে মাস্টার্স 2 বছর, এরপরে এমফিল 2 বছরের উপরে 3 বছর, 4 বছর, 5 বছর, মানুষের মেধা অনুযায়ী এমফিলটা হয় আপনারা জানেন। এরপরে ডক্টরা 2 বছরের উপরে, যে যার যত সময় লাগে যোগ্যতার উপরে আর কি। এটা হলো আজহারের সিলেবাসের সংক্ষিপ্ত পরিচয় আর কি। একটা ছাত্র যদি চায় সেখানে আসার পরে যে সে পড়তে চায় যে আমি ওই কুল্লিয়াতুত তিব পড়বো, বিশেষ করে এটা হচ্ছে কুল্লিয়াতুত তিবের বিষয়টা বা হান্দাসা বা জারা, এরপরে তিজারা, এই জাতীয় যে কুল্লিয়াগুলা বা ফ্যাকাল্টি গুলা আছে এগুলা সাধারণত মিসরি এবং যারা এখানে মিশরে আসার পরে একবারে শুরু থেকে পড়ালেখা শুরু করেছেন তারাই শুধু সুযোগ পায়। আর আমরা মিশরে এই উচ্চ মাধ্যমিক পড়ে এরপরে এসেছি, আমাদের জন্য অনেকটা টাফ বিষয় এবং আমরা এটা সুযোগও পাই না। মাশাআল্লাহ, আপনি চমৎকার বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই, আমরা যেহেতু আপনাকে পাচ্ছি না, বারবার ডিস্টার্ব হচ্ছে, সেজন্য আমরা শিরোনামটার উপরে একটু বক্তব্যটা নেই, এটা বেশি জরুরি, কারণ আমাদের অনেক দর্শক শ্রোতারা এটা চাইবেন আপনার কাছে এবং কিছু আমাদের ইয়েও আছে হোয়াটসঅ্যাপে। যাই হোক, তো এই যে মানে আল আজহার ইউনিভার্সিটিতে বাংলাদেশি ছাত্রদের সাফল্য, এইটা একটু আমাদের আপনি সংক্ষিপ্ত পরিসরে বলবেন। জি, শুকরিয়া। আসলে আমাদের আজকের মূল আলোচ্য বিষয় ছিল যে বাংলাদেশি স্টুডেন্টদের আজহারের সাফল্য। আলহামদুলিল্লাহ, আমরা এটা গর্বের সাথে ফখরের সাথে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ। আজহারের ইতিহাসে বাংলাদেশি স্টুডেন্টদের যে সাফল্য একেবারে অনেক বেশি। যেমন টপ লিস্ট যেটা আমরা 10 জনকে আজহারের মনোনীত করে যে, এবং আজহারের রেজাল্ট দেওয়ার সিস্টেমটা হলো এরকম যে মুমতাজ এবং জায়েজিদ্দান, যেহেতু আরবিক ব্যাকগ্রাউন্ডের কান্ট্রি, সেই হিসাবে মুমতাজ জায়েজিদ্দান এই হিসাবে ওরা সিলেক্ট করে নাম্বারিং করে। তো মুমতাজের গড় সাধারণত 90 থেকে 100 পর্যন্ত গড় নেই। এরপরে এই জায়েজিদ্দান 78 সম্ভবত 78 থেকে নিয়ে ওই 90 এর আগ পর্যন্ত আশপাশ এই জাতীয় গড় হলে এরপরে মুমতাজ জায়েজিদ্দান লেভেল পর্যন্ত যায়। তো আলহামদুলিল্লাহ, আমি একটু কুট করে যে 2023-24 সেশনে ধর্মতত্ত্ব অনুষদে টপ 10 যারা ছিলেন, টপ 10 10 জনের মধ্যে 8 জনই ছিলেন আলহামদুলিল্লাহ আমাদের বাঙালি, মাশাআল্লাহ, বাংলাদেশের ভাই। 10 জনের 8 জন হলো ধর্মতত্ত্ব অনুষদের আমাদের 8 জন। তারা আহমদুল্লাহ ভাই, এরপরে শাকাল ইসদিয়ার সিফাত, এরপরে রাফে আহমদ ওয়াহিদ, এরপরে নাজমুল ইসলাম মোহাম্মদ, ইয়াসিন আরাফাত রাফে মোহাম্মদ, কিফায়াতুল্লাহ মোহাম্মদ শাহ, ইমদি রিয়াজুল ইসলাম যথাক্রমে। তো এরা ছিলেন ধর্মতত্ত্ব অনুষদে। এইভাবে প্রত্যেকটা সেক্টরে আলহামদুলিল্লাহ টপ 10 এর মধ্যে আমাদের বাংলাদেশিরা স্থান পাই। যেরকম ভাবে আমরা মাধ্যমিক লেভেলটা যদি আমরা তালাশ রেজাল্ট দেখি যে 2021-22 সেশনে 10 জনের মধ্যে 6 জন ছিলেন আমরা বাংলাদেশি আলহামদুলিল্লাহ, আর বাকি 4 জন মানে সারা ওয়ার্ল্ড, নাইজেরিয়া, ইথিওপিয়া বলি, আফগানিস্তান, উজবেকিস্তান, সিরিয়া, এই সব বিষয়ে। এখানে আমাদের দর্শকদের বিষয়টা বোঝার জন্য বলি যে গতকালকে আমাদের যে ডক্টর ইউনুস সাহেবের যে একটা কনফারেন্স হলো, তো সেখানে আমাদের জামিয়াতুল আজহারের যে রইসুল জামিয়া সালেম দাউদ উনি ছিলেন। উনি একটা পরিসংখ্যান দিয়েছেন যে বর্তমানে বাংলাদেশ মিশরে
জামিয়াতুল আজহারে 140টা ছাত্র পড়ালেখা করছে বর্তমানে। ছাত্র লক্ষাধিক আছে, তোর মধ্যে আমাদের বাংলাদেশের ছাত্ররাও বিভিন্ন কুল্লিয়াতে 1000 প্লাস আছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো এটা গতকালকের প্রোগ্রামের একটা পরিসংখ্যান। তো যেটা বলতেছিলাম, এরপরে 2022 এবং 23 সেশন, 2022-23 সেশনে উচ্চ মাধ্যমিক লেভেলে আলহামদুলিল্লাহ 10 জনের 9 জন ছিলেন আমাদের বাংলাদেশের ছাত্র, মাশাআল্লাহ। একজন শুধু ছিলেন নাইজেরিয়ার, আর বাকি 9 জন ছিলেন আলহামদুলিল্লাহ আমাদের এই বাংলাদেশের। আমি ইচ্ছা করলে আপনাকে দিতে পারবো, হয়তো অনেকে মনে করে এটা আমরা মনে হয় এই আলোচনা এমনি মৌখিক ভাবে আলোচনা করছি না, এটা যদি আসলে অনেক কেউ জানতে চায় আমি এটা আমাদের প্রুফ আছে এবং আমাদের ছবি আকার এবং আমরা একটু হযরতের কাছে এটা জানতে চাইলে কেমন হয় যে এটার কারণ কি করা হয় পেজে। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলি, মানে এই সফলতার মানে মূল কৌশলটা কি? বাংলাদেশিরা এগিয়ে যাচ্ছে এবং সিরিয়ালে মানে সব দেশকে ফেলে, মানে কৌশলটা কি? সফলতার চাবিকাঠি মূলত কি? আলহামদুলিল্লাহ, এখানে সফলতার চাবিকাঠি যদি আমি বলি, এটা আসলে কাউকে হেয় করা বা কাউকে দুর্বলতা প্রকাশ করা বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ যারা কওমি ব্যাকগ্রাউন্ড থেকে আসে, সাধারণত দাওরা হাদিস ওরা পড়ে, একটা ছাত্র যখন দাওরা হাদিস পর্যন্ত যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আপনারা আমার থেকে অভিজ্ঞ জানেন, যেহেতু আশা করি আমার থেকে আপনার বয়সে বড় হবেন, সেই হিসেবে আপনাদের আমার থেকে অভিজ্ঞতাও বেশি। একটা ছাত্র যখন দাওরা হাদিস পর্যন্ত যাওয়ার পরে এরা আরবি বিষয়ে পাণ্ডিত্য মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অর্জনে হয়। আর যারা একটু ভালো মেধাবী এবং পড়াশোনা করতে ইচ্ছুক তারাই দেশ ছেড়ে মিশরে পাড়ি জমান বা বিভিন্ন রাষ্ট্রে পাড়ি জমান। সেই হিসাবে যেহেতু তারা দেশ থেকে আরবির বেসিক বা অ্যাডভান্স লেভেলের অনেক কিছু জেনে এরপরে মিশরে আসে, তাদের জন্য যেহেতু অ্যারাবিক সমস্ত ফোনের কিতাবই হলো অ্যারাবিক, তাদের জন্য কিতাবটা পড়া, বুঝা, দুঃখদের মহাজরা শোনা এবং শ্রবণ করে এরপরে এই দর্শটা বোঝা তাদের জন্য সহজ হয়ে পড়ে। আর যেহেতু তাদের জন্য এই পড়াটা সহজ হয়ে পড়ে, আর সেই হিসাবে মার্কসটাও তাদের বেশি আসে আর কি। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে এই জিনিসটা বলে রাখতে হয়, আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা থেকে কওমি মাদ্রাসা থেকে যারা আসে ওরা আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়াশোনা করছে এবং সামনে ভবিষ্যতে কি হয় জানি না, এখন ভালো পড়াশোনাই করছে আলহামদুলিল্লাহ। জি, যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখা যায় আমাদের বাংলাদেশের আজহারে অনেকেই পড়াশোনা করে, কিন্তু এক একজন এক এক মতাদর্শ নিয়ে আসে, কথা বুঝছেন? এটার কারণটা কি? এটার মানে বিষয়টা একটু জানার প্রয়োজন। ধরুন আমি কওমি থেকে গেলাম, আমি কওমির মতাদর্শ নিয়ে আসলাম, আবার অনেকে দেখা যায় একটু মাজারপন্থী, তারা গেল কিন্তু চেঞ্জিং না হয়ে তারা মাজার মতাদর্শ নিয়ে আসলো। আরেকজন মধ্যপন্থী অথবা আহলে হাদিস গেসা, তারা কিন্তু ওই মতাদর্শ নিয়ে আসলো। মানে এটার কারণটা কি? এখানে কি একে মতাদর্শ অনুযায়ী পড়ানো হয় না, নাকি প্রত্যেককে নিজস্ব হালাতে ছেড়ে দেওয়া হয়? না, এখানে আমার ভর্তি যে একটা প্রসেসিং আছে এখানে, তো এই প্রশ্নটা বোঝার জন্য ভর্তি প্রসেসিং সম্পর্কে আমাদের আসলে নেটওয়ার্কের বিভ্রাট হওয়ার কারণে আর কি আলোচনা আমি করতে পারছি না, কন্টিনিউ করতে পারছি না, বিধায় আমাদের অনেক মিস্টেক হয়ে গেছে, আমার বিভিন্ন প্রশ্ন আসছে ইনশাআল্লাহ। তো এই ভর্তি প্রসেসিংটা যদি আমি একটু আলোচনা করি তাহলে এই প্রশ্নটা আমাদের জন্য সহজ হয়ে পড়ে। একটা স্টুডেন্ট যখন কথার কথা বিভিন্ন দেশ, আমি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশ থেকে যখন সে মিশরে আসবে, আসার পরে তার প্রাথমিক পর্যায়ে লুগা কোর্সে ভর্তি হতে হয়। আর এখানে যখন অনলাইনে আবেদন করতে হয়, তো অনলাইনে আবেদন করার ক্ষেত্রে প্রাথমিক লেভেলে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাযহাব অবশ্যই নির্ধারণ করতে হবে। চার মাযহাবের বাইরে আপনার বা সালাফ বা আহলুল হাদিস এই জাতীয় কোনো অপশন নেই। হতে পারে আপনি হাম্বলি মাযহাব হতে পারেন, মালিকি মাযহাব হতে পারেন, শাফি মাযহাবের হতে পারেন, অথবা আপনি হানাফি মাযহাবের হতে পারেন। আপনার একটা অপশন আছে, সেই অপশনটা অবশ্যই পূরণ করতে হবে। অপশনটা যদি পূরণ করেন এরপরে আপনি সামনে স্টেপে যাইতে পারবেন অথবা যাইতে পারবেন না। তো এই কথা এই জন্য বললাম যে মিশরে আমাদের একটা কনসেপ্ট আছে, ভুল আমাদের একটা ধারণা আছে যে আল আজহারে সালাফিজমের একটা প্রভাব, যে আপনার প্রশ্নের প্রাসঙ্গিক এই আলোচনা এই জন্য বলতেছি যে সালাফরা এখানে পড়াশোনা করে, সালাফরাই শুধু পড়াশোনা করে, মিশরে আসার পড়লেই আকীদা নষ্ট হয়ে যায় বা সালাফিজম হয়ে যায়। তো এই ক্ষেত্রে যদি আমরা ভর্তির যে প্রসেসিংটা আছে এটা যদি আমরা বুঝি, তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারবো না, আমরা অন্য আলোচনা বা প্রাসঙ্গিক আলোচনা না করলে আমাদের স্পষ্ট ধারণা চলে আসে যে মাযহাব যে কোনো একটা আপনার ধরতেই হবে। আজহার যদি পড়তে চান,
যে কোনো একটা মাযহাব ধরতে হবে। কারণ হচ্ছে আপনার এই কোর্সটা পার হওয়ার পরে যখন আপনি মাধ্যমিক লেভেলে আসবেন এবং উচ্চ মাধ্যমিক যখন পড়বেন, তখন আপনি যে মাযহাব নির্ণয় করছিলেন এই মাযহাবের কিতাব আপনার কাছে, ফিকহি কিতাব এগুলো আসবে। ফিকহি কিতাব যদি আপনি হানাফি সিলেক্ট করেন, হানাফি ফিকহি কিতাব আসবে। আর শাফি যখন ফিকহি যখন আপনি নির্ণয় করবেন তখন শাফি কিতাব আসবে। সুতরাং এখানে আহলে হাদিস বা মাযহাব ছাড়া পড়াশোনা করার কোনো আদৌ সুযোগ নাই। এছাড়া আচ্ছা, ব্যতিক্রম যদি তাহলে এক কি দুইটা এটা ঘটনা আমরা বলতে ঘটে, পারি, মানে তাহলে কি এটা বলতে পারি যারা আহলে হাদিস মতাদর্শ লালন করে আসেন তারা কিন্তু যে কোনো একটা মাযহাবে ভর্তি হয়ে তারা কিন্তু আসেন, অর্থাৎ হ্যাঁ হ্যাঁ মাযহাবে ঢুকে হ্যাঁ গিয়ে এটাই। তারা যেমন আচ্ছা আচ্ছা যাক, আপনি এটা clear। উইকিপিডিয়াতে আজহারের উইকিপিডিয়াতে যদি ঢুকেন তাহলে আপনি অবশ্যই পাবেন তাদের শেষে এই কথাটা বলা আছে এবং সুস্পষ্ট লেখা আছে, যদি কেউই চার মাযহাবের বাহিরে গিয়ে তারা তাদের মাসলাককে গোপন করে কোন একটা মাযহাবের অধীনে পড়াশোনা করে এরপরে তারা তাদের নিজের মাসলাককে প্রচারণা করে, তাহলে এটা ধর্তব্য হবে এটা আজহারের দায়বদ্ধতা, এটা তার ব্যক্তিগত বিষয় এবং সে আজহারের সাথে একটা খেয়ানতি করছে। এটা স্পষ্ট লেখা আছে উইকিপিডিয়ার মধ্যে, দেখতে পাবেন। এটাও একটা বিষয়। আরেকটা বিষয় বলছিলেন যে কওমি মাসলাকের যে বিষয়, আলিয়া মাদ্রাসার স্টুডেন্টরাও এখানে আসে, এরপরে কওমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক ভাই আছে আসতেছেন, আলিয়া মাযহাব তো এখন আলহামদুলিল্লাহ অনেকেই আসছে, এবং আমাদের কওমি মাদ্রাসার আগে থেকে আলিয়া মাদ্রাসা ওরা আসতো। আমরা কওমি মাদ্রাসার ছাত্র ভাইরা খুব কম ছিলাম আগে, এখন আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। তো যেটা এখানে মিশরে আসার পরে এখানে কে কওমি, কে আলিয়া, কে সুন্নি বা কে ওয়াহাবি এই জাতীয় কোনো মতাদর্শ কোনো মত পার্থক্য মিশরে থাকাকালীন কোনো হয় না। যেমন আমি এই আলিয়া ব্যাকগ্রাউন্ড ভাইদের সাথে যেভাবে চলাফেরা করি, সুন্নি ভাইদের সাথে যেভাবে আমরা এই যে শব্দগুলো আমি চয়ন করছি, এটা হয়তো অনেকে দৃষ্টিগোচর না, আমি এই জন্য চয়ন করছি, এটা যেহেতু বাংলাদেশে এটা প্রচলিত এই শব্দগুলা, এই জন্য আমি এটা বললাম বুঝার সহজার্থে। এটা কাউকে ছোট করা বা হ্যাঁ করা না। এখানে আমরা যখন মিশরে চলে আসার পরে কওমি ভাইয়েরা যেরকম ভাবে আলিয়ার ভাইদের সাথে মিশতেছে, আলিয়ার ভাইদের সাথে পড়াশোনা করতেছে, আলোচনা, পর্যালোচনা এবং কিতাব বুঝিয়ে দেওয়া, একভাবে তাদের সাথে মুআমালা মুআশারা সবকিছু চলতেছে, ঠিক তদ্রুপ ভাবে এই সুন্নি ভাইদের সাথে এইভাবে চলতেছে। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি মিশরে আসার পরে বাংলাদেশ একমাত্র পরিচয় হলো আমি বাংলাদেশী, ভিন্ন কোনো পরিচয়। আমার সবচেয়ে যে বড় প্রশ্নটা আমাদের কথা হচ্ছে সেখানের মূল আদর্শ কেন আমাদের ভেতরে পরিপূর্ণ আসে না? ধরেন যারা বাংলাদেশে এসে গ্রুপিং যে কোনো একটা গ্রুপের হয়ে যায়, মানে আমার কথা হলো সেখানে এত বছর পড়ার পরও কেন এই জিনিসটা চেঞ্জ হয় না? এটার মূল কারণটা কি? এটা আমাদের আসাবিয়তের কারণে, বাংলাদেশে থাকাতে যে আসাবিয়ত আমাদের ভেতরে ঢুকে গেছে, এটার প্রভাব কি ওখানে পড়ার পরও থেকে যায় কিনা? দেখেন, আমি কওমিতেও পড়ালেখা করেছি, আলিয়াতেও পড়ালেখা করেছি, আমি কোনো পক্ষে না। আমি মাঝখান থেকে একটা কথা বলি, এবং আজহারে পড়াশোনা করতেছি। আপনার প্রশ্ন যেহেতু আজহার কেন্দ্রিক, আজহারে পড়াশোনা করতেছি, আজহার থেকে বাহির হয়ে এই কথা এখন আমি বলতেছি। মানে আমি আজহারের স্টুডেন্ট না, আমি কওমির স্টুডেন্ট না, আলিয়ার স্টুডেন্ট না, মাঝখান থেকে একটা কথা বলতেছি। মনে করেন আমি একটা মাধ্যম থেকে একটা কথা বলতেছি। এটা হচ্ছে আজহারে আপনার ওই ঘুরামি যেটা আছে, আমার বাংলাদেশে যেটা প্রচলিত ঘুরামি, মানে আমি এই লাইনে পড়ালেখা করছি, আমি এটাই আমার সবকিছু, এটাতেই সবকিছু, এই জিনিসটা মানে একবারে আল আজহারে স্পষ্ট ভাবে বলা আছে। এখানে চার মাযহাব নিয়ে পড়াশোনা হয়। আমি মাযহাবের আলোচনা আগে আনতেছি এই জন্য, এটা বোঝার জন্য। চার মাযহাবের পড়াশোনা হয়, চার মাযহাবে আপনি যে মাযহাব নির্ণয় করবেন এই মাযহাবে আপনাকে চলতে হবে, এখানে পড়াশোনা করবেন। এরপরে আপনি দেশে গিয়ে দেশের যে আলোচনা আপনি করবেন, যেটা করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় থেকে, এটা আজহারের উপরে দোষারোপ আসবে না। এখন হচ্ছে যে আকীদাগত যে বিষয়, আমরা আকীদার দিক থেকে এই আজহার মিশরের রাষ্ট্রীয় অনুসরণ করে হলো শাফি মাযহাবের অনুসরণ করে, এবং আজহারও যে শাফি মাযহাব, তারা রাষ্ট্রীয় পর্যায়ে হলো শাফি মাযহাব। কিন্তু চারটা মাযহাবে প্রচলিত আছে, যেমন রোয়াক, যা মসজিদুল আজহারে যেটা অনেক রোয়াক আছে, বিভিন্ন এই ফ্রিতে সার্ভিস দেওয়া হয়, অনেক বড় বড় দোক্তরা এখানে আইসা দশ দিচ্ছে। আমাদের জামিয়াতুল আজহারে যে সমস্ত দোক্তরা আমাদেরকে ক্লাস দেয়, ওরা ফ্রিতে, যারা ভার্সিটিতে পড়ালেখা করার সুযোগ পায় নাই, বয়স্ক লোকদেরকে বা যারা বিভিন্ন দেশ থেকে আসে ঘোরাফেরা, যেন তারাও দশ নিতে পারে। সেখানে কিন্তু এই হানাফি মাযহাব একবারে পৃথকভাবে হানাফি মাযহাবের আলোচনা চলতেছে, শাফি মাযহাবের আলোচনা চলতেছে, হাম্বলি মাযহাবের আলোচনা, মালিকি মাযহাবের, এইভাবে চলতেছে, তাফসীর হাদিস চলে। এখন বেশি আকীদার দিক থেকে তারা আশআরী মাযহাবের অনুসরণ করে, আশআরী যে ওরা তারা লালন পালন করে। এখন যে আপনি প্রশ্নটা করেছেন, এটা ভূমিকা হিসেবে আপনারা যে প্রশ্নটা করেছেন যে আসাবিয়ত,
মিশরে আসার পরে এখানকার যে বিষয়টা, এখানে প্রাথমিক পর্যায়ে সে যখন পড়ালেখা করে তখন সেটা বোঝা যায় না সে আসবিয়ত নিয়ে সে বড় হচ্ছে, নাকি সে মিশরের আসলে যে ভালো যে প্রধান যে ধারণাটা বা মিশর যার উপরে প্রতিষ্ঠিত বর্তমানে জাহলে সুন্নাহ ওয়াল জামাত, এটার উপরে যে প্রতিষ্ঠিত এই অনুযায়ী চলে নাকি আসাবিয়তের অনুযায়ী চলে, বিতর্কিত অবস্থা তো আসলে জানা যায় না, সেই হিসাবে এটা বলা যায় না। বাদ বাকি মিশর জামিয়াতুল আজহার এটা আমরা স্পষ্টভাবে বলতে পারি, এবং আমরা যতটুকু দুঃখদের কাছ থেকে শুনছি, তাদের কিতাবাদি আমরা অধ্যয়ন করে যেটা আমরা বুঝতে পারছি, মিশরে কোনো একটা বিষয়কে হাইলাইট করা হয় না। এখানে মধ্যম পন্থা অসিতা যে মধ্যম পন্থা ওরা অবলম্বন করে দর্শ প্রদান করা হয়। এরপরে যদি আমি দেশে যাই, যেমন কথার কথা, আমি যদি এই কথাটা আমি কওমি ব্যাকগ্রাউন্ড থেকে আসলাম, আমি এখান থেকে পড়াশোনা করার পরে যদি আমি বলি যে না এটা হলো আমার ব্যক্তিগত বিষয়, এটা আজহারের উপর দায়বদ্ধতা আসবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা চমৎকার আলোচনা শুনলাম মহতারাম। আমরা অনেকগুলো প্রশ্ন আছে, আমরা এখন আপনাকে কন্টিনিউ পাচ্ছি। আসলে শুরুর দিকে খুব একটা ভালো পাইনি। আসলে এই সমস্ত অনুষ্ঠানগুলো হয় কি, শুরুর দিকে না জমলে পরবর্তী দিকে মানুষজন জমতে চায় না, মানে ইউটিউব ফেসবুক এরা আসলে ওইভাবে দেয় না, আপনার রিচ দেয় না। রিচ অনুষ্ঠানের শুরুতে না হলে পরবর্তীতে আর খুব একটা হয় না। দুঃখজনক হলো সত্য যে আসলে আমাদের এমনটা হয়েছে, আল্লাহ মাফ করুন। আমরা এবারে প্রশ্ন করতে চাই যে বিশ্বে কেমন গ্রহণযোগ্যতা আছে আল আজহার ইউনিভার্সিটির? যে আলহামদুলিল্লাহ, বিশ্বের জামিয়াতুল আজহার যে কয়েকটা ফ্যাকাল্টি আছে, যে কোনো ফ্যাকাল্টি থেকে বিশ্বের যে মুসলিম ভার্সিটি গুলা যেগুলো আছে সেগুলাতে যে কোনো খন্ডে, আমি এখানে অনার্স পড়লাম, অনার্স পড়ার পরে যদি আমি বলি যে আমি ইউকে থেকে মাস্টার্স করব, হ্যাঁ আলহামদুলিল্লাহ সুযোগ আছে। যেমন লুগা আরবি আছে, মানে আরবি ভাষা একটা ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টে সারা বিশ্বের মধ্যে 14টা ভার্সিটি আছে, তাদের সাথে মোয়াদালা করা। অনার্স এই আজহারে করবে এবং সে মাস্টার্স গিয়ে এই 14টা ভার্সিটির অন্যতম একটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। সে অক্সফোর্ড ইউনিভার্সিটিতেও সে পড়ালেখা করতে পারে ও মাস্টার্স করতে পারবে যদি এখানে সে আরবি বিষয়ের উপরে সে অনার্স করার পর সে সেখানে যাবে। তো এটা থেকে আমরা বলতে পারি যে, স্পষ্টভাবে বলতে পারি যে সারা বিশ্বের মধ্যে আল আজহার ইউনিভার্সিটি শিক্ষার দিক থেকে অনেক 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 গ্রহণযোগ্যতা লাভ করেছে আলহামদুলিল্লাহ। আরো ভবিষ্যতে ইনশাল্লাহ আরো অনেক উন্নত হবে এবং আরো সারা বিশ্বের মধ্যে সমাদৃত হবে ইনশাআল্লাহ। যদি এটা সারা বিশ্বে গ্রহণযোগ্যতা লাভ না করতো, আপনি একটু ধারণা করেন 140টা রাষ্ট্রের পোলাপান ছাত্র স্টুডেন্ট এখানে পড়ালেখা করছে। যদি গ্রহণযোগ্যতাই না থাকতো, কেনই বা তারা আসবে আল আজহারে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা বিশদভাবে জানতে পারলাম। আমরা সাথে সাথে আরো একটা প্রশ্ন করি, আল আজহারে পড়ার সুবাদে ভ্রমণের যে বিষয়টা থাকে, হয়তো কোনো কোনো ছাত্র এমন থাকতে পারে কি না যে যারা ভ্রমণ উদ্দেশ্য করে পড়াশোনা করে বা পড়াশোনার উদ্দেশ্যে গেলাম, ভ্রমণটাও হয়ে গেল, ভ্রমণের সাথে পড়াশোনার ছাত্রদের সম্পর্ক কি মনে করেন আপনি, কি রকম দেখেন? ভ্রমণের উদ্দেশ্য হচ্ছে, এখানে আমি অনার্স লেভেল পর্যন্ত পড়বো, অনার্স শেষ করার জন্য আমার ম্যাক্সিমাম 6 থেকে 7 বছর সময় প্রয়োজন। যদি আমি শুধু কওমি ব্যাকগ্রাউন্ড থেকে আসি অথবা আলিয়ার থেকে আসলো, একই সেম কাহিনী। কারণ হচ্ছে এখানে কুল্লিয়াতে অনার্স লেভেলে ঢোকার আগে অনেক শর্ত সারায়াত আছে, এগুলা শেষ করে ফিল আপ করে এরপর যেতে হয়। তো সে যেহেতু এখানে যদি স্কলারশিপ প্রাপ্ত হয়ে যায়, স্কলারশিপ প্রাপ্ত হওয়ার পরে আমাদের আজহারের পক্ষ থেকে, মানে আমি সেটা শুধু মিশর কেন্দ্রিক বলছি, যে মিশরে আল আজহারে যারা স্কলারশিপ প্রাপ্ত হয়, স্কলারশিপ প্রাপ্ত হওয়ার পরে বিভিন্ন পরীক্ষার পর আল আজহারের পক্ষ থেকে ট্যুর দেওয়া হয়, 7 দিন 15 দিন এমনকি 1 মাসে ট্যুর দেওয়া হয় সারা মিশর ঘোরার জন্য। সেই হিসাবে ছাত্র হিসাবে যারা স্কলারশিপ প্রাপ্ত হয় তারা যেরকম পড়ালেখা করে এমনকি মিশরেও দেখতে পারে। আর আরেকটা কথা বলি, আমরা সবাই জানি যে সারা বিশ্বের 7টা আশ্চর্য জিনিসের মধ্যে অন্যতম একটা হচ্ছে পিরামিড, আর সেটাও কিন্তু মিশরে অবস্থিত এবং ছাত্রদের জন্য একেবারেই সহজ, এবং টিকিট এবং যাতায়াত সবকিছুই ছাত্রদের জন্য রুখসত আছে। আরেকটা বিষয় হচ্ছে, মিশর হচ্ছে ইতিহাসযোগ্য একটা জায়গা হচ্ছে মিশর। মানে আপনি যদি চান যে একটা গলি নিয়ে আপনি গবেষণা করবেন, সুবহানাল্লাহ, আপনি এটা নিয়ে গবেষণা করতে শেষ করতে পারবেন না। আপনি মিশরের বিখ্যাত একজন লেখক আছে নাজিব মাহফুজ, যিনি শান্তিতে নোবেল পেয়েছেন। উনি কি লেখছেন? এই খায়রুর অলিগলি নিয়ে তিনি ইতিহাস লেখছেন। মাশাআল্লাহ, খায়রুর অলিগলি লিখে নিয়ে তিনি জাতিসংঘ থেকে তিনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন শিক্ষার সংস্কৃতি। মানে মিশরটাই হলো ইতিহাসের একটা জায়গা। সে যেদিক থেকে মিশরে আসার পরে একটা মানুষ বা একটা স্টুডেন্ট সে যেদিকেই মানে ইলম আহরণ করতে চায় সেদিকেই পারবে। আমি যেটা পূর্বে বলছিলাম, হান্দাসা আছে, এখানে আমার একটা প্রশ্ন আছে। জি অবশ্যই, আরবি আছে,
জি সবার একটা প্রশ্ন, মানে যেটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে, আসলে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় পোশাকের দিক থেকে কোনো বাধ্যবাধকতা আছে কিনা, অথবা ধরেন যেটা আধুনিক পোশাক কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এই ধরনের পোশাক পুরো অধ্যয়ন করা যাবে কিনা, নাকি নির্দিষ্ট একটা পোশাক আছে যেভাবে আমরা কমি অথবা অন্যান্য মাদ্রাসাগুলো পড়ে থাকি, অথবা দাঁড়ির ক্ষেত্রে, ওদের সুন্নতের ক্ষেত্রে, মানে এক কথাই মানে সুন্নত এবং বিভিন্ন ক্ষেত্রে যেমনি ভাবে কওমি ধারার মোটামুটি একটু এগিয়ে আছে, অথবা একটা উস্তাদের নেগরানিতে থাকে, মিশরের এই বিষয়গুলো একটু আমাদেরকে তুলে ধরবেন। জি জি, আমি বুঝতে পেরেছি প্রশ্নটা। এখানকার বিষয় হচ্ছে, যেহেতু আল আজহার হচ্ছে ভার্সিটি লেভেল, আমার আল আজহারকে আমাকে বিবেচনা করতে হবে ভার্সিটি হিসাবে। এখানে মাদ্রাসা কিংবা স্কুল হিসাবে আমরা বিবেচনা করব না, বিবেচনা করবো হিসেবে ভার্সিটি হিসাবে। তো প্রথম কথা হচ্ছে যে এখানে পোশাকের কোনো বাধ্যবাধকতা আছে কিনা। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমি যখন ক্লাস করি, আমি বা ডিন, আমাদের যে ফ্যাকাল্টি ডিন আছে, উনি আমার সশরীরে একদিন ক্লাসে গিয়েছিলেন। তখন আমরা যে পাঞ্জাবি পড়া ছিলাম, পাকিস্তানি অনেক ভাই ছিল, হিন্দুস্তানি অনেক ভাই ছিল, পাঞ্জাবি পড়া। তো অনেক ভাই যেমন ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া, থাইল্যান্ড, উজবেকিস্তান, ওরা অনেক সময় প্যান্ট শার্ট পরে ক্লাসে ঢোকে। তো আমরা যখন পাঞ্জাবি পড়াচ্ছিলাম, ওরা আমাদেরকে উনি এই কথা হাইলাইট করে এই কথা বলছেন যে এটা তোমাদের পোশাক, আমরা এই পোশাকটাকে আমরা অনেক সম্মান করি, এবং তোমরা এই পোশাক পরে যদি স্বাচ্ছন্দ্য বোধ করো, তোমরা ভার্সিটিতে কন্টিনিউ করো এই পোশাক নিয়ে, আমাদের কোনো বাধ্যবাধকতা নাই। এটা হলো পোশাক নিয়ে। এখানে দেখেন, এখানে অনেক ভাই যদি ইচ্ছা করে যে হ্যাঁ আমি এখানে প্যান্ট শার্ট পরে যাবো ভার্সিটিতে, ইচ্ছা আছে সে যেতে পারবে, কেউ বাধা দিবে না তাকে। আর আমি জুব্বা পরে যাব, যেমনটা আমরা করি, আমরা অনেক সময় প্রায়শই আমরা জুব্বা পরে যাই, পাঞ্জাবি পরে যাই। আমাদের অনেক ভাই আছে আলিয়া ব্যাকগ্রাউন্ডে, সুন্নিয়ত ব্যাকগ্রাউন্ডে, সবাই আমরা বিশেষ করে বাঙালিরা এবং ইন্ডিয়া এবং পাকিস্তান যারা আছে, ওরা সাধারণত অধিকাংশ ভাইয়েরাই আমরা পাঞ্জাবি জুব্বা পরেই আমরা ক্লাসে অ্যাটেন্ড করি এবং ক্লাস করছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। অনেক ভাই আছে এরকম মাস্টার্স ডক্টরা করেছে, যেমন আমাদের খুব আফসোসের সাথে একটা কথা মানে সংবাদ দিতে হচ্ছে, আমার কিছুদিন আগে আমাদের এক বড় ভাই ডক্টরা পড়ছিলেন, ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান ভাই ইন্তিকাল করেছেন কিছুদিন আগে। তো উনি এখানে 9 বছর পড়াশোনা করেছেন, 9 বছর পড়াশোনা করেছেন। উনি আমাকে বলছিলেন একদিন যে আমি একদিনও প্যান্ট শার্ট পরি না, একদিনও প্যান্ট শার্ট পরি না, এই জন্য আমাকে আমি উচ্চ মাধ্যমিক পড়লাম, অনার্স পড়লাম, মাস্টার্স করলাম, এমফিল করলাম, আমি ডক্টরা পড়ছি, আমাকে কোনো শিক্ষক বা কোনো ডক্টর আমাকে বলে নাই তুমি কেন এটা পরে আসো। এভাবে অনেক ঘটনা এরকম আছে। যাই হোক, এটা হলো পোশাকের ক্ষেত্রে। আরেকটা কথা হচ্ছে যে দাড়ি বা সুন্নতের আমলের ক্ষেত্রে, এটা যেহেতু যতক্ষণ পর্যন্ত আমি ভার্সিটি থাকবো, ভার্সিটির অধীনে যা যা করার দরকার সব তো হয় আলহামদুলিল্লাহ। এরপর ভার্সিটির বাহিরে যেটা হয় এটা তো আসলে ভার্সিটি গণ্ডির ভিতরে পড়ে না। তবে সুন্নতের দিক থেকে আপনি একটা প্রশ্ন ইঙ্গিত দিয়েছেন যে দাড়ির বিষয়ে। তো দাড়ির বিষয়টা এটাও আমি পাবলিকলি বলতে পারবো না, কারণ যেহেতু এটা মাধ্যমিক আমাদের সোশ্যাল মিডিয়াতে যাবে আলোচনাটা, এখন হয়তো লাইভে অনেক সম্প্রসারিত হচ্ছে, এটা বিভিন্ন সরকারের সামনেও যাইতে পারে, সেই হিসাবে আমি এখানে বলতে পারছি না। এটা গুরুর একটা যে কোনো একটা কারণে এই দাড়ির মাসলাকটা, যদিও তারা বিভিন্ন তাওবিল করে, কিন্তু যে জিনিসটা আমি গোপন রাখতেছি সেটাই হচ্ছে মূল কারণ, ওদের দাড়ি ছোট হওয়ার কারণে। যেমনটা আমরা বাংলাদেশে থাকার কারণে আমরা অনেক সময় বলতাম, যখন কারি শব্দের তেলাওয়াত অথবা বিভিন্ন দুঃখদের আলোচনা শুনতাম, বক্তব্য শুনতাম, তখন আমরা নিজেই আমি প্রশ্ন করতাম কেন তাদের দাড়ি ছোট, কেন আমাদের দাড়ি এত বড় বড়, আমাদের উস্তাদদের দাড়ি এত বড়, তাদের দাড়ি ছোট কেন? তো এটা যদি কোনো সময় ইনশাল্লাহ সহজে আমাদের হয় ইনশাল্লাহ আমি বলবো। তবে আমি দাড়ির বিষয়টা এখানে আমি কাট করবো ইনশাল্লাহ। এরপরে সুন্নতের দিক থেকে আলহামদুলিল্লাহ তারা অমায়িক, এবং তাদের সাথে ডক্টররা ছাত্রদেরকে একবার নিজের স্টুডেন্ট এবং নিজের কাছের মানুষ হিসাবে, এরপরে তারা আমাদেরকে দোষ দিচ্ছে, একটা 2 ঘন্টা সারাক্ষণ পর্যন্ত, 1 মিনিট আগে তারা যাচ্ছে না, সারা 2 ঘন্টায় তারা দোষ দিচ্ছে। যাই হোক, এটা হলো যে পোশাক এবং তাদের দাড়ি এবং তাদের আখলাকের ক্ষেত্রে এরকম এই অবস্থা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের হিন্দুস্তানে বিশেষ করে দারুল উলুম দেওবন্দকে আজহারুল হিন্দ বলা হয়, আজহারুল হিন্দ, যেটি আমি আরবিক অনেক বড় বড় আলেমদের মুখে শুনেছি। তো আসলে আমাদের দারুল উলুম দেওবন্দের বিষয়ে ওখানে কখনো আলোচনা হয় কিনা, অথবা মানে এই বিষয়কে কি হিসেবে দেখে ওনারা? এখানে দারুল উলুম দেওবন্দের প্রাথমিক পর্যায়ে ওরা আসলে যেমন আমরা আল আজহার সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা আছে, যেটা আমরা অতীতে আমরা কিছু
আলোচনা প্রশ্ন পর্বে আমরা গিয়েছিলাম। এই ঠিক তদ্রুপ ভাবে ওদের কিছু ভুল ধারণা ছিল দারুল উলুম দেওবন্দ নিয়ে। এরপরে যখন আমাদের বড় ভাইয়েরা এই দারুল উলুম দেওবন্দের বিভিন্ন পুস্তিকা বিভিন্ন দুঃখদের কাছে হাদিয়া দিলেন, বা তাদেরকে দারুল উলুম দেওবন্দের মাসলাক, তাদের আকীদা, তাদের কি মূল লক্ষ্য, এগুলা যখন তাদেরকে বোঝাইলো, আলহামদুলিল্লাহ এখন তারা এটা ভালো ধারণা অনুযায়ী দারুল উলুম দেওবন্দকে বিবেচনা করে। আর আমরা যেহেতু দারুল উলুম দেওবন্দের অনেক ভাই যেমন বাংলাদেশ থেকে দারুল উলুম দেওবন্দে পড়ালেখা করে এরপরে আজহারে আসছে, আজহারে যখন সুনামের সাথে প্রত্যেক বছর এরকমও আছে যে অনার্সের 4 বছরেই ফার্স্ট হয়েছে, এরকম ভাই আমাদের বাংলাদেশে আছে, এই মিশরে পড়াশোনা করছে, তিনি দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করে এরপরে আজহার আসছে। যেমন আমি একটা কথা বলি, একজনের নাম প্রকাশ করছি আর কি, আহমদ জিকরুল্লাহ খান, ফরিদাবাদের মাদ্রাসার যে শিক্ষক জিকরুল্লাহ খান স্যার দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহ, উনার ছেলে আহমদ জিকরুল্লাহ, উনি মাস্টার অনার্স লেভেলে উনি মাস্টার্সে পড়াশোনা করছে। তো উনি অনার্স লেভেলে 4 বছরই ফার্স্ট হয়েছে। এটা আমাদের সৌভাগ্য, এই জন্য মনে নামটা কোট করলাম। যাই হোক, তো সেই হিসাবে দারুল উলুম দেওবন্দ সম্পর্কে ওরা অনেক ভালো ধারণা রাখে, এবং আমরা গত বছর এবং 2023-24 সেশনে আমরা আমাদের একটা উদ্যোগে এরকম ছিল যে দারুল উলুম দেওবন্দের বিভিন্ন কনসেপ্ট তাদের সামনে আহমদ তাইব বর্তমান যে শাইখুল আজহার আছে তার সামনে পেশ করা, এবং দারুল উলুম দেওবন্দ কেন্দ্রিক আলোচনা তাদের সামনে পেশ করা, এগুলা এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন দারুল উলুম দেওবন্দে তারা সম্মানের চোখে দেখে ইনশাআল্লাহ। আর কোনোদিন যদি সুযোগ হয় যে হারাকাতুল ইলম, আমরা হারাকাতুল ইলম নিয়ে যদি কোনো সুযোগ হয় ইনশাআল্লাহ, প্রত্যেকটা যুগে যুগে যেরকম ভাবে আন্দালুস ছিল, বাগদাদ ছিল, একটা সময় মিশর ছিল, শেষ পর্যায়ে কিন্তু ইলম বা কোরআন এবং হাদিসকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছিল আমরা হিন্দুস্তানি উলামায়ে কেরাম, এবং যেটা দারুল উলুম দেওবন্দের মধ্যে প্রতিষ্ঠা হয়েছিল। এটা ইনশাআল্লাহ বের হয়ে আসবে আশা করি ইনশাআল্লাহ কোনো একদিন, যদি আলোচনা হয় এই বিষয়ে হারাকাতুল ইলম নিয়ে। এটা ছিল দারুল উলুম দেওবন্দ সম্পর্কে আমাদের এই দোক্তরদের ধারণা আর কি এরকম। মাশাআল্লাহ, চমৎকার বলেছেন, জাযাকুমুল্লাহ। মোহতারাম, আমরা অনুষ্ঠান 1 ঘন্টা ক্রস করেছি, 1 ঘন্টা 10 মিনিট লাইভ চলছে অলরেডি। আমরা শিরোনামটার দ্বিতীয় পার্টটা আমরা জানতে চাই। প্রথম পার্টটা তো ছিল আল আজহারে বাংলাদেশি ছাত্রদের সাফল্য, চমৎকারভাবে আপনি তুলে ধরেছেন। দ্বিতীয় পার্ট হলো ডক্টর ইউনূসের মিশর যাত্রায় বা মিশর সফরে ছাত্রদের কি ফায়দা হতে পারে, এ ব্যাপারে আপনি আমাদেরকে কি বলবেন? যেহেতু আমার নেটওয়ার্কের কারণে বিভিন্ন বিভ্রাটে আমি পড়েছি, তো এর আগে আমি দ্বিতীয় পার্টটা যাওয়ার আগে সংক্ষেপে আমি একটা বিষয় পেশ করতে চাই। এটা হচ্ছে বিভিন্ন দর্শকের কাছে মানে প্রশ্নটা রয়ে গেছে, সেটা হচ্ছে যে মিশরে আমি কিভাবে যাব, মিশরে যাওয়ার প্রসেসিংটা, এটা কিন্তু আসলে আলোচনাটা আসতো, কিন্তু আসলে দেখ আল্লাহ যা হয়েছে এগুলা তো খুঁজে আমরুন কানামা ফাওলান। তো এই বিষয়টা আলোচনা করে আমি দ্বিতীয় বিষয়টা যেহেতু আপনি শুরুই করে ফেলেছেন, এখানে আমার 2টা প্রশ্ন আছে পরপর, 9 এবং 8 এবং 9 নাম্বার প্রশ্ন আছে। আজহারে আসার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন এবং কোন ধরনের ছাত্ররা মিশরে আসতে পারে, সাথে সাথে আপনি এটা অ্যাটাচ করে এগুলো বলে ফেললে 2টা প্রশ্ন আমাদের একসাথে হয়ে যাবে। জি বলবেন। জি, প্রথম কথা হচ্ছে যে মিশরে আসার যোগ্যতা। জি, তো যদি আমি কওমি ব্যাকগ্রাউন্ড থেকে আসি তাহলে ন্যূনতম সরবেকায়া পড়তে হবে, সরবেকায়া পর্যন্ত পড়তে হবে, এবং যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসি যদি আমার আরবি যোগ্যতা থাকে তাহলে মিশরে আমি স্থান পাবো, আরবি যোগ্যতা না থাকলে আমার মিশরে থাকাটা অনেক কঠিন। এটা হলো প্রথম আর একটা আনুষঙ্গিক আলোচনা। দ্বিতীয় কথা হচ্ছে আমি যদি কওমি ব্যাকগ্রাউন্ড থেকে আসি তাহলে অবশ্যই মাস্ট বি ইম্পর্টেন্ট আমার জন্য সরবেকায় আমার পড়তে হবে, সরবেকায় পর্যন্ত আমার পড়াশোনা করতে হবে। সরবেকার পরে আমি যে ক্লাসে পড়ি, জালালাইন, মেশকা, দাওরা, ইফতা বা উলুমুল হাদিস যেটাই পড়ি সেটা পরে আসতে পারবো, তবে ন্যূনতম হচ্ছে সরবেকায় পর্যন্ত। এখানে ভর্তি হওয়ার জন্য সরবেকার সার্টিফিকেটটা ইমপ্রুভ করতে হয়, এক। দ্বিতীয় কথা হচ্ছে আমি যদি আলিয়া ব্যাকগ্রাউন্ড থেকে আসি, অবশ্যই আমার এক্ষেত্রে মোহতারাম কেউ যদি সরবেকায় পড়ে গেল এবং কেউ যদি দাওরা ফারেক হয়ে গেল, তো এই ক্ষেত্রে কোনো তারতম্য হবে কিনা ওখানে ইন করার ব্যাপারে, নাকি একই জায়গায় ইন করবে দুজন? ইন করবে একই জায়গায়, কিন্তু পড়ালেখার ক্ষেত্রে অনেক পার্থক্য হয়, অনেক ডিস্টেন্স থেকেই যায়। জি জি জি। যেমন যারা দাওরা হাদিস পড়ালেখা করে বা একটু আরবি ভালোভাবে যোগ্যতা নিয়ে আসে, অর্থাৎ এখানে মূল বিষয়টা হচ্ছে কওমি মাদ্রাসা থেকে, যে কওমি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে এরা সরবেকায়া কিংবা দাওরা হাদিস কিংবা উলুমুল হাদিস এটা ম্যাটার করে না, ম্যাটার করা হচ্ছে আপনার যোগ্যতা এবং আরবি অ্যাডভান্স লেভেলে আপনার যোগ্যতা আছে কিনা, এটা হলো মেইন বিষয় আর মেইন ফোকাস। কেন এই কথাটা বলছি, কারণ হচ্ছে আপনি সরবেকা পড়ার পরে যে অবস্থায় এখানে এসে ভর্তি হবেন, দাওরা হাদিস পড়ার পরে এখানেই ভর্তি হতে হবে। তাইলে তো
তাইলে তো অবস্থান এরকম। না, তাইলে তো আমরা এটা বলতে পারি যে কেউ যদি নর্মাল কওমি মাদ্রাসার নর্মাল সিলেবাসটা পড়ে যায় এবং কেউ যদি মাদানী নিসাব থেকে যায়, তাহলে তো আমার মনে হয় মাদানী নিসাব থেকে গেলে সে ভালো করবে। ভালো করবে, বাদ বাকি ভালো করবে এটা আমরা বলতে পারি, কিন্তু বিভিন্ন বিষয় আছে, যে আকীদাগত বিষয় আছে, এরপরে ফিকহি বিষয় আছে। এগুলা যদি আমি মাদানী নিসাব পড়ি না, মাদানী নিসাব অবস্থানও যাই না, এগুলো ফিকহি বিষয়, আকীদাগত বিষয় যদি মাদানী নিসাব পড়াই বা পড়ানো হয়, জি জি, তাহলে কমতি আছে, just কমতি আছে। enough হতে পারে। জি জি, আপনি বলবেন। জি। বলছিলেন যে পড়ার যোগ্যতা, এটা বলছিলেন যে ওখানে যাওয়ার আসলে কারা আসতে পারে ছাত্র নির্বাচনের ক্ষেত্রে, ছাত্র ক্লাস নির্বাচনের ক্ষেত্রে কোন ধরনের ছাত্ররা যেতে পারে? যাওয়ার পরে কোন ক্লাসে ভর্তি হতে পারে সেটা একটু, মানে যাওয়ার পরে সেখানে কোন ক্লাসে? আমি বলছি এক একটা করে সবটা বলবো ইনশাআল্লাহ। তো কওমি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড আলোচনা করলাম, এরপরে হচ্ছে আলিয়া মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসতে চায় অবশ্যই তারা আলিম কিংবা সমপর্যায়ের সার্টিফিকেট নিয়ে এরপরে আসতে হবে। এটা শুধু আজহারের ক্ষেত্রে আর কি। এটা আমি যদি কলেজ থেকে যদি পরীক্ষা দেই, কলেজ লেভেল থেকে যদি পরীক্ষা দেই, তাহলে কিন্তু আমি আজহারে ভর্তি হই, মানে মুআদালার মাধ্যমে ভর্তি হতে পারবো না। শুধু আলিয়ার থেকে যদি আলিম পরীক্ষা দিই তাহলে ভর্তি হতে পারবো। তবে জামিয়াতুল কাহেরা আছে, এরপর আইনুস শামস আছে সায়েন্স লেভেল, সেখানে যদি আমি পড়তে চাই নিজ খরচে, তাহলে সেখানে পড়ালেখার সুযোগ আছে। যে যদি আমি কলেজে সায়েন্স নিয়ে পড়ালেখা করলাম, আমি আইনুস শামসে ভর্তি হলাম সায়েন্সে, অথবা জামিয়াতুল কাহেরাতে ভর্তি হলাম, এটা ভিন্ন বিষয়। তো আলিয়া মাদ্রাসা থেকে যদি আলিম পাস করার পরে যদি কেউ চায় সে আসতে পারবে। এখন বিষয় হচ্ছে যে আমি কওমি মাদ্রাসা থেকে এখানে আসার পর কিসে ভর্তি হব? সেই প্রথমে আমি একটা আলোচনা করছিলাম যে আমাদের আরবি ভাষা কোর্স আছে, মাআহাদুল আজহার লিতালিমিল লুগাতিল আরাবিয়্যা লিগাইরিন নাতিকিন, যে এই কোর্সে আয়সা ভর্তি হতে হবে। এই কোর্সে 6টা মুস্তাওয়া আছে। 6টা মুস্তাওয়ার মধ্যে প্রাথমিক পর্যায়ে লুগা পরীক্ষা হয়। লুগা পরীক্ষার মধ্যে আপনার আরবি লেভেল নির্ণয় করা হয়, যে আপনি ইস্তেমা, এখানে 4টা অপশন থাকে, ইস্তেমা থাকে, ইকরা থাকে, কিতাবা থাকে, আসালিব থাকে। এই 4টা বিষয়ে পরীক্ষা হয়। এই 4টা বিষয়ে পরীক্ষা নেওয়ার পরে ওরা রেজাল্ট দেওয়ার পরে আপনি কোন মুস্তাওয়ার জন্য মুস্তাহিক বা মুস্তাঈদ, যে সেটাই আপনাকে নিযুক্ত করবে। অর্থাৎ আপনি যদি এখানে সিস্টেম হলো মুবতাদি আউয়াল, মুবতাদি সানি, মুতাওয়াসসিত আউয়াল, মুতাওয়াসসিত আউয়াল, মুতাকাদ্দিম সানি, এই 6টা মুস্তাওয়া আছে। যে মুস্তাওয়ার উপযুক্ত তারা নাম্বারিং করে সেই মুস্তাওয়ায় দিয়ে দিবে। এখানে অনেকে এরকম হয়, যেমন কওমি মাদ্রাসা দাওরা হাদিস পড়ছে কিন্তু একটু অ্যাডভান্স লেভেল থেকে কম, অথবা আলিয়াত থেকে পড়াশোনা করছে, একটু অনেকে মুবতাদি আউয়াল পাচ্ছে, মুবতাদি সানি পাচ্ছে, মুতাওয়াসসিত আউয়াল পাচ্ছে, মুতাওয়াসসিত সানি পাচ্ছে, মুতাকাদ্দিম আউয়াল পাচ্ছে, মুতাকাদ্দিম সানি পাচ্ছে। এটা তাদের ব্যক্তিগত নির্ভর করে, তাদের যোগ্যতা অনুযায়ী আর কি। এটা পড়ার পরে এখানে এরপরে 2টা দলে বিভক্ত হয়ে যায় বাংলাদেশের ছাত্ররা। মানে এই আরবি কোর্স করার পরে বাংলাদেশের ছাত্ররা 2টা ভাগে বিভক্ত হয়। যে প্রথম নম্বর ভাগ হচ্ছে যারা আলিয়া মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিয়ে আসে, তারা যদি চায় যে আমি মুআদালার মাধ্যমে সরাসরি কুল্লিয়াতে ঢুকে যাব, তাহলে তারা পারবে, তাদের জন্য এই সুযোগ আছে। যেহেতু আলিয়া মাদ্রাসা হচ্ছে সরকারি এবং সরকারি, তাদের সার্টিফিকেটও সরকারি, সেই হিসাবে তারা অনার্স লেভেলে ঢুকতে পারে। এটা হলো আলিয়ার। আর কওমি মাদ্রাসার বাইরের জন্য উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়। যখন আমি মুস্তাওয়াত গুলা যখন শেষ করার পরে এদাদি বা মাধ্যমিক লেভেলে একটা পরীক্ষা হয়। মাধ্যমিক লেভেলের পরীক্ষা পরে এখানে যদি আমি উচ্চ মাধ্যমিক অর্থাৎ সানভির জন্য যদি আমি নির্ণয় হয়, তাহলে 15 দিন পরে আবার একটা পরীক্ষা দিতে হয়। এই জাতীয় একটা ইয়ে আছে। অর্থাৎ কওমি বাইদের জন্য প্রথমে লুগা পড়তে হবে, লুগা পড়ার পরে এরপরে উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিতে হয়। মাধ্যমিকে যদি আমি ফায়েজ বা উত্তীর্ণ হতে পারি, তখন আমি যাব বলে উচ্চ মাধ্যমিক পরে এরপর আমি কুল্লিয়া বা অনার্স লেভেলে যাব। এখানে আরেকটা বিষয় হচ্ছে, প্রত্যেক বছরে কুল্লিয়াতে ঢোকার জন্য, সরাসরি কুল্লিয়াতে ঢোকার জন্য হাদাসাতুল মুআহাল নামে একটা পরীক্ষা হয়। হাদাসাতুল মুআহাল নামে পরীক্ষা হয়। সেখানেও সেই পরীক্ষা তো বাংলাদেশের সফলতা অনেক, যেমন 2, 3, 4 এই বছর তারা, যেমন গত বছর ঢুকছিল 53 জন বাংলাদেশি হাদাসাতুল মুআহালের মাধ্যমে, কওমি আলিয়া যথাক্রমে এরা এই হাদাসাতুল মুআহালের মাধ্যমে কুল্লিয়াতে ঢুকেছে। এই বছরও অনেক ভাই হাদাসাতুল মুআহালের মাধ্যমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক না পড়েই এই হাদাসাতুল মুআহালের মাধ্যমে কুল্লিয়াতে ঢুকতে পারে। এটা হলো যে কওমি ভাইদের জন্য একটা সুযোগ আর কি, আমি বলবো সুবর্ণ সুযোগ হাদাসাতুল মুআহাল। যাওয়ার পরে কুল্লিয়াতে ঢোকা পর্যন্ত কেমন সময় লাগবে আনুমানিক?
এটা ডিপেন্ড করে আপনার যোগ্যতার উপরে। কেউ 1 বছরও ঢুকে পড়ে, 1.5 বছরও ঢুকে। যারা হাদাসাতুল এমনও আছে 3-6 মাস হয়েছে আসছে কিন্তু এখন কুলিয়াতে পড়ছে, এরকমও হয়। আবার এরকমও আছে 2 বছর হয়ে গেছে এখন পর্যন্ত কুলিয়াতে যাইতে পারে নাই, 3 বছর রানিং, এরকমও হয়। এটা হলো যোগ্যতার উপরে অনেকটা ডিপেন্ড করে আর কি। তো কিছু কিছু মাশাআল্লাহ। মাদ্রাসা আছে জি, এরা জি, জি। সরাসরি কুলিয়াতে ঢুকতে পারে। যেমন আমাদের ওই দারুল আরকাম উত্তরে একটা মাদ্রাসা আছে সানাউল্লাহ আজহারি সাহেবের, ওই মাদ্রাসার থেকে যারা ওই মাদ্রাসার সার্টিফিকেট নিয়ে যারা আসে ওরা সরাসরি কুলিয়াতে পড়তে পারে। আর যারা ওই একেবারে স্কলারশিপ প্রাপ্ত হয়ে বাংলাদেশ থেকে মিশরে আসে তারাও সরাসরি কুলিয়াতে ঢুকতে পারে, শুধু লুগা ডিপার্টমেন্টে পড়ে এরপর ঢুকতে পারে আর কি। জি, মোহতারাম, এটা ছিল আমরা আর কি যে এখানে আসার পরে। আপনি চমৎকার বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ মুফতি সাহেব। আমরা মূলত এবার আপনার কাছে শিরোনামের সেই দ্বিতীয় অংশটাই জানতে চাই, ডক্টর ইউনূসের সফর সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। জি, দেখেন, ডক্টর ইউনূস বাংলাদেশের একজন, আমরা নক্ষত্রই বলতে পারি এক দৃষ্টিকোণ থেকে, কারণ সারা বিশ্বে তাকে হাইলাইট করে চিনে। এবং যেটা এই জন্যই বললাম নক্ষত্র, কারণ হচ্ছে আমাদের তার ভাষণ শোনার জন্য আমাদের দক্তররা পর্যন্ত তার আমাদের কনফারেন্সে উপস্থিত হয়েছে, অনেক দক্তররা উপস্থিত হয়েছে তার ভাষণ শোনার জন্য। যাই হোক, এটা অন্য একটা সাবজেক্ট। মোহতারাম, তো যেটা হচ্ছে যে ওনার সফরটা ছিল মূলত আপনাকে আমরা আমরা একটু জানি ইন্টারাপ্ট করাই। ফয়েজ মাহমুদ ভাই, আপনি একটু ক্লিয়ার করে দিবেন। আমাদের ভাইজান বলতেছেন দক্তুর, এখন দক্তুর তো আদাক্তুর, এটা তো প্রচলন, উনি ভালো জানেন, আরবি যারা জানেন তারা জানেন, কিন্তু বাংলাদেশের মানুষ সাধারণত ডক্টর ইউনূসের ব্যাপারে কি ব্যাপার, ডক্টর ইউনূসকে উনি দক্তুর বলতেছেন কেন? আচ্ছা, ডক্টর ইউনূস সরি, জি আমি বুঝতে পারছি। জি বলবেন। ডক্টর ইউনূস সাহেব আসলে আসার মূল লক্ষ্য ছিল হলো, আপনি হয়তো জানেন ডেভেলপ 8 যে কান্ট্রি আছে, যে D8 যেটা সংক্ষেপে বলছে, D8 কান্ট্রিদের একটা সম্মেলন ছিল মিশরে, এবং এটা হয়তো শীর্ষ 11তম আসর মিশরে হয়েছে, যেটা বাংলাদেশে একবার হয়েছে সম্ভবত, বাংলাদেশে হয়েছে 1998 সম্ভবত। এরপরে মিশরে হলো 2024 সালে। তো এই উদ্দেশ্যে তিনি এসেছিলেন। আর D8 এর মূল লক্ষ্য হলো যে 8টা কান্ট্রি আছে, যে বাংলাদেশ, পাকিস্তান, এরপরে এদিক দিয়ে হলো মিশর, নাইজেরিয়া, এরপরে ইরান, তুরস্ক, আর এই 8টা, আরেকটা হলো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। এই 8টা রাষ্ট্র মিলে D8 একটা তাদের ডেভেলপ 8, এটা ওদের একটা সংস্থা, আমাদের একটা সংস্থা আর কি। সেখানে মূল লক্ষ্য হচ্ছে আর্থিক উন্নয়ন, শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে কিভাবে উন্নয়ন করা যায়, এটা শীর্ষ ওরা মিলে এটা করে। তো সেখানেই যোগদানের জন্য মূলত তিনি ডক্টর ইউনূস সাহেব এসেছিলেন এই ওই অনুষ্ঠানে যোগদানের জন্য। এরপর তিনি আমাদের এই আজহারের ইত্তেহাদ আছে, আমাদের ছাত্রদের একটা সংগঠন ইত্তেহাদ, এই ইত্তেহাদের ইনভাইটেশন এবং আজহারের পক্ষ থেকে ডক্টরদের ইনভাইটেশনে তিনি আজহার কনফারেন্স রুমে আসে এবং আমাদের সাথে বক্তব্য দেয়। এবং তিনি আমাদেরকে দেখে আসলে অনেক আবেগঘন মুহূর্ত তিনি বলেছেন, এবং তিনি আমাদেরকে বলেছেন, এই শব্দটা বলেছেন, ওয়াও, এত ছাত্র মিশরে বাংলাদেশের। তিনি বলছেন যে এটা আমার স্বপ্ন মনে হচ্ছে। শেষে একটা কথা বলছেন, কোন মাইন্ডে বলছেন, কোন থিওরিতে বলছেন, মানে বক্তব্যের শেষে তিনি বলছেন যে তোমরা যদি পারো তোমাদের বন্ধু বান্ধব যদি নিয়ে আসতে পারো তো নিয়ে আসো। এটা মানে কোন সেক্টরে বলছেন এটা আমি জানি না, বাকি তিনি এই কথাটা বলছেন বাংলাতে, আর তার ভাষণটা ছিল ফুল ইংলিশে। শেষে তিনি এই কথাটা বলছেন, তোমরা যদি পারো তোমাদের বন্ধু বান্ধবকে নিয়ে আসো মিশরে। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে, দেখেন ডক্টর ইউনূস সাহেব আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ইতিহাস রচনা করেছেন, আমাদের জন্য একটা। ইতিপূর্বে কখনো রাষ্ট্রনায়ক আমাদের আজহারের স্টুডেন্টদের সাথে মোলাকাত তো দূরের কথা, কিন্তু কখনো একটা কনফারেন্স আমরা করতে পারি নাই রাষ্ট্রপ্রধানের সাথে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা জানেন ইস্তাম্বুলে যখন শাইখুল আজহারের সাথে ডক্টর ইউনূস সাহেব সাক্ষাৎ করে, কিন্তু তখন রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে চিনে, বাংলাদেশকে চিনে রাষ্ট্রীয়ভাবে, অনেক আগেও বিভিন্ন মাধ্যমে চিনছিল, কিন্তু ইদানিং আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে চিনছে হচ্ছে শাইখুল আজহারের সাথে যখন ডক্টর ইউনূস সাহেবের সাক্ষাৎ হয়। সাক্ষাতের ফলে কি হলো, আমাদের এই বছর আমাদের একটা ইতিহাস হয়েছে, স্কলারশিপ দেওয়া হয় প্রত্যেক বছরই, বা প্রত্যেকটা দেশেরই আপনার থাকে, একটা কোটা থাকে। তো সেই আবেদনে, অনলাইনে আবেদনের মাধ্যমে স্কলারশিপ প্রাপ্ত হয়েছে 39 জন ছাত্র।
আমার স্কলারশিপ প্রাপ্ত হয়েছি। এটা হচ্ছে আবেদন। এরপরে বাংলাদেশ থেকে আসছে 13 জন। এরপরে ওই যে যারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক লেভেলে টপ 10-এ ছিল তারাও আসছে। অর্থাৎ এই বছর সবচেয়ে বেশি ছাত্র স্কলারশিপ প্রাপ্ত হয়েছে আমাদের বাংলাদেশের। তো মাশাআল্লাহ, আমরা এটা বলতে পারি মাশাআল্লাহ। যে ডক্টর ইউনূস সাহেব শাইখুল আজহারের সাথে মুলাকাত করা এবং মিশরে আগমনের উপলক্ষ করে আমরা আমাদের একটু সহজ হয়েছে। আমরা ভবিষ্যতে আশা করি যে এটা যদি আমরা কন্টিনিউ করে রাখতে পারি আমাদের অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আর এই মুহূর্তে আমরা ফায়দা কতটুকু হাসিল করেছি বা কতটুকু হয়েছে এটা আমরা মানে একেবারে বলতে পারছি না বা আপনাদের আশ্বাস দিতে পারছি না। এই জন্য কারণ হচ্ছে ওনার সফরটা ছিল মূলত D8 কনফারেন্সে আর কি যোগদানের জন্য, আর প্রাসঙ্গিক হিসেবে আমাদের কনফারেন্সটা ছিল। তারপরে আমাদের বড় ভাইয়াচারীরা হয়তো অ্যাম্বাসেডরের মাধ্যমে করেছেন, আবেদন করেছেন। যদি এটা দৃষ্টিগোচর হয় তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমরা ইনশাআল্লাহ ফায়দা নিতে পারবো এই সফর থেকে ইনশাআল্লাহ। আর বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, আশা করি ইনশাআল্লাহ তার সফরটা আমাদের জন্য ফায়দাজনক হবে ইনশাআল্লাহ। আমরা বিশদভাবে অনেক কিছু জানলাম মোহতারাম আপনার কাছ থেকে। আসলে আমরা 1 ঘন্টা ক্রস করে এখন 1 ঘন্টা 24 মিনিট লাইভ চলমান। সেই ক্ষেত্রে আমরা মুফতি ফয়েজ মাহমুদ ভাইয়ের কাছে এই পুরো আলোচনার একটা সামারি 1-2 মিনিটে চাই। এরপরে আমরা মুফতি সাহেবের কাছে, অর্থাৎ আমাদের আজকে যিনি চিফ গেস্ট, ওনার কাছ থেকে আমরা আমাদের এই ছাত্রদের ব্যাপারে, বিশেষ করে আল আজহার ইউনিভার্সিটি যারা পড়তে চান তো ওনাদের করণীয় কি, অথবা যারা পড়তে না চান বা এমনি জানতে চান ছাত্রদের মধ্যেও, কারণ বহু ছাত্র এমন আছে আমি জানি যারা আল আজহার ইউনিভার্সিটিতে হয়তো পড়তে চান না বা যেতে পারবেন না, যেতে চাচ্ছেন না, কোনো না কোনো বাধ্যবাধকতা আছে, অথবা উনি ওই কোয়ালিটি মেনটেন করেন না, কিন্তু উনি এটা সম্পর্কে জানতে চান। সেক্ষেত্রে আমাদের জানার প্রয়োজন। তো আমরা শেষ দিকে এসে আমাদের আল আজহারে পড়তে চাওয়ার জন্য করণীয়টা কি এটা আপনার কাছে আমরা জানতে চাইবো মোহতারাম হুমায়ুন বিন ফরহাদ। এবং এখন আমরা মুফতি ফয়েজ মাহমুদ ভাইয়ের কাছে একটু সামারি চাইবো 1-2 মিনিটের মধ্যে। এরপর আমরা ওই হজরতের আলোচনার পরে আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। জি মুফতি ফয়েজ মাহমুদ ভাই বলবেন। আসলে প্রথমত আজহার সম্পর্কে আমার জানার কৌতূহল ছিল, আগ্রহ ছিল, পাশাপাশি আমি আসলে আশাবাদী ইনশাআল্লাহ 1-2 মাসের ভিতরে আমি মিশরে যাব, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। তো আসলে অনেক কৌতূহলের ভিতরে মোটামুটি আজকে প্রোগ্রামের মাধ্যমে অনেক কিছু আমি জানতে পেরেছি আজহার সম্পর্কে, যেটা আমার অনেক প্রশ্ন ছিল। এখনো কয়েকটা প্রশ্ন আছে, ইনশাআল্লাহ সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তবে এতটুকুই বুঝলাম যে আজহার পুরো পৃথিবীর জন্য একটি আলোকবর্ষ এবং বিশেষ করে পুরো পৃথিবীতে সমাদৃত প্রসিদ্ধ একটি দ্বীনি মার্কাজ। আর যদি এটি আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের মতাদর্শ অনুযায়ী কিয়ামত পর্যন্ত পরিচালিত হয় তাহলে ইনশাআল্লাহ পুরো পৃথিবীর মানুষ সেখান থেকে ভালো একটি সাপোর্ট পাবে, দ্বীনের বিষয়ে তালিম পাবে। আর যদি সেটা পথভ্রষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বিশ্বের জন্য একটি কিন্তু আসলে খারাপ বিষয় বয়ে আনবে। কারণ আজহার থেকেই অনেক মতাদর্শ পৃথিবীতে ছড়াবে। আজহার যদি সহি তরিকা থাকে তাহলে এর মানে হক্কানিয়াত এবং এর সহি যেটা সেটা কিন্তু পুরো পৃথিবী ছড়িয়ে যাবে। আর যদি গোমরা হয়ে যায় তাহলে কিন্তু পুরো পৃথিবীর জন্য এটাও একটি ফিতনার কারণ হবে। আমরা দোয়া করি যেন কিয়ামত পর্যন্ত আজহার আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে পরিচালিত হয়, এটা আমরা আশাবাদী এবং দোয়াও করি। পাশাপাশি ওনার বক্তব্য থেকে আমি একটা জিনিস জানতে পেরেছি, আমরা বাংলাদেশের বিশেষ করে ওলামায়ে কেরাম মানে একদম পোশাক থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে যে কট্টরপন্থা অবলম্বন করি অথবা এটাকে আমরা খুব মনে প্রাণে ধারণ করি, তারা এটাকে সহজ হিসেবে দেখে, সেটা একটি আলোচনার মাধ্যমে উঠে এসেছে। আর আমাদের ডক্টর ইউনূস সাহেব তিনি যেহেতু গিয়েছেন, এটাই মানে বাংলাদেশ থেকে সর্বপ্রথম পাওনা, হয়তো এটাই শেষ হতে পারে, আর পাবো কিনা আমরা এভাবে আজহার বিশ্ববিদ্যালয়তে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান যাওয়া। তো এটা আমাদের জন্য গুরুত্ব বয়ে আনবে। আর যদি বাংলাদেশের সরকার এটাকে কন্টিনিউ করে প্রত্যেক বছর অথবা কয়েক বছর পর ছাত্রদের সাথে এবং সেখানে ওস্তাদদের সাথে একটা মত বিনিময় করে ইনশাল্লাহ, তাহলে বাংলাদেশ তাদের কাছে আরো ভালো একটি ফলাফল আশা করবে। আর পাশাপাশি আমিও এই কথা বলবো যে আমাদের কওমে হোক আলিয়ে হোক, এক কথাই যারা আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের মতাদর্শ লালন করে থাকেন তাদেরকে আজহারে যাওয়া উচিত। আজহার থেকে সেখান থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে যদি বাংলাদেশে আসে তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের জন্য উপকার বয়ে আনবে। তো সবকিছু মিলিয়ে আমি বলতে চাই মুফতি হুমায়ুন বিন ফরহাদ আজহারি সাহেব মাশাআল্লাহ আমাদেরকে বিভিন্ন বিষয়ে আমাদেরকে জানিয়েছেন, তাকে
হাজারো ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ যেন শাহেখকে সর্বক্ষেত্রে হেফাজত করেন। আমিন। আর যদি মিশরে যাওয়া পরে ইনশাল্লাহ হয়তো দেখা হবে। আর পাশাপাশি সবচেয়ে ধন্যবাদ পাওয়ার যিনি আমাদের আজকের আয়োজন করে দিয়েছেন আখলাক টিভি, সম্মানিত আমাদের সবচেয়ে অন্তরের মানুষ মাহমুদি ভাই, দোয়া করি আল্লাহ যেন এই আখলাক টিভিকে সর্বক্ষেত্রে ছড়িয়ে দেয় এবং আল্লাহ যেন বড় বড় ফিতনা থেকে তাকে এবং তার এই চ্যানেলকে হেফাজত করেন। উম্মতের জন্য যেন এটা একটা উত্তম মাধ্যম হয়, সেটার জন্য দোয়া করব। আমি এই কথা বলে শেষ করব। আর আমরা মোহতারম যিনি মেহমান রয়েছেন তার বক্তব্য শুনে ইনশাল্লাহ বিদায় নেব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুফতি ফয়েজ মাহমুদ ভাই চমৎকার বলেছেন। মুফতি হুমায়ুন বিন ফরহাদ, আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আসলে আমাদের ছাত্ররা করণীয় কি এই ব্যাপারে তো প্রশ্ন ছিল, সাথে একটা আছে আপনার আমাদের একজন দর্শকরা অনেক কমেন্ট করেছেন, বাকি একটা কমেন্ট খুব গুরুত্বপূর্ণ। ইব্রাহিম খলিল্লাহ ভাই কমেন্ট করেছেন, যেটা এখন স্ক্রিনে আছে, যে হজরত খরচের ব্যাপারটা বললে ভালো হয়। তো আপনার কাছে আমাদের আখলাক টিভি বা আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে শেষ প্রশ্ন, বা আমরা এটা দিয়েই শেষ করব, যে মূলত আল আজহারে পড়তে চাইলে পড়ার জন্য করণীয় কি, বা কারা যেতে পারে ক্যাটাগরি, বা মোটামুটি সামারি একটা আলোচনা করা, সাথে সাথে খরচের বিষয়টা যোগ করলে আমরা কৃতজ্ঞ থাকবো। জি মোহতারাম, আপনি বলবেন। জি, শুকরিয়া ভাই, ধন্যবাদ। তো শেষ পর্যায়ে এসে আমি একথা বলবো যে মিশরে আসার জন্য প্রত্যেকটা স্টুডেন্ট জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আরবি লেভেলে, অ্যাডভান্স লেভেলে উঠে আসা। যারা আমরা আলিয়াতে পড়াশোনা করছি অথবা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা, যে কোনো ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করি না কেন, মিশরে এসে পড়াশোনা করার জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের আরবি লেভেলে অ্যাডভান্স হওয়া, বা আরবি সম্পর্কে আমাদের জ্ঞান যথেষ্ট পরিমাণ থাকা। এটা হচ্ছে 1 নাম্বার। তো যেহেতু সামারি হিসাবে, তো আমি শুরু থেকে আবার শেষ করছি যে এখানে আসার জন্য দুইটা ব্যাকগ্রাউন্ড থেকে আমরা আসতে পারবো। 1 নাম্বার হচ্ছে কওমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে, সরবেকায়া থেকে, উপরে যে ক্লাসে আমি পড়ি না কেন সেখান থেকে আসতে পারবো। আর হচ্ছে আলিয়া থেকে হচ্ছে আলিমের পরে। এখন কথা হচ্ছে এখানে আসার জন্য কি কি প্রসেসিং আমাদের ফলো করতে হবে। এখানে দুঃখজনক হলেও সত্য যে আমরা আবারও নেটওয়ার্ক দুইটা মাধ্যমে আসা যায়। জি বলবেন। একটা সিস্টেম হচ্ছে স্টিকার ভিসা, আর একটা হচ্ছে অনারেবল সিস্টেম। আর আরেকটা, এখানে দুইটা সিস্টেম, একটা হচ্ছে নিজ অর্থায়নে, আরেকটা হচ্ছে স্কলারশিপ প্রাপ্ত হয়। স্কলারশিপ প্রাপ্ত হয়ে যারা আসে, এরা সম্ভবত, আমি যতটুকু জানি, আমার ধারণা অনুযায়ী প্রত্যেক বছর 10 জনকে মিশরে আজহারের পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়। বাংলাদেশ থেকে আবেদন করার পরে 10 জনের শুধু স্কলারশিপ প্রাপ্ত হয়ে ওরা চলে আসতে পারে, এটা সরকারি অর্থায়নে। আরেকটা হচ্ছে নিজ খরচে। নিজ খরচের মাধ্যম হচ্ছে দুইটা, একটা হচ্ছে এম্বাসির মাধ্যমে হয়ে আসা, আরেকটা হচ্ছে অনারেবল সিস্টেমে আসা। অনারেবল সিস্টেমটা আসলে খুবই বিপজ্জনক, বর্তমানে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এটা হয়তো অনেকে একটু করবে, হাইলাইট করবে বিষয়টা নিয়ে। তো আমি যেহেতু জানার জন্য অনেকে কমেন্ট করছে, বা আমার সঞ্চালক ভাই যেহেতু এই জিনিসটা উপস্থাপন করেছেন, এই জন্য আমি বলছি অনারেবল সিস্টেমটা বর্তমানে একটু ঝুঁকিপূর্ণ। আমরা যারা অনারেবল সিস্টেমে কাজ অলরেডি করছি বা করব, নিয়ত করেছি, বুঝে শুনে এরপরে করব। তো স্টিকার ভিসা বা এম্বাসির মধ্যে হতে যে স্টিকার নিয়ে আসার যে প্রসেসিংটা, যে কি কি স্টেপ ফলো করতে হবে। 1 নম্বর স্টেপ ফলো করতে হবে, প্রথমে পাসপোর্ট তো অবশ্যই লাগবে। এরপরে একাডেমিক সার্টিফিকেট মিনিস্ট্রি থেকে সবকিছু সত্যায়ন করতে হবে। 3 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মিশরে অবস্থিত যে কোনো ভার্সিটি থেকে অফার লেটার নিতে হবে। অফার লেটার নেওয়ার পরে এরপরে এম্বাসিতে আবেদন, স্টুডেন্টদের আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগে, এগুলা পরের স্টেপে এগুলা জয়েন করে যদি আমি আবেদন করি, হয়তো আমাদেরকে ভিসা দিবে। এরপরে অনারেবল সিস্টেমটা যেটা হয়, এটা হচ্ছে এটা এম্বাসি যাওয়া লাগে না, এটা ভিসাটা মিশরে এসে দেয়। তো এটা বললামই আগে, একটু জটিল। এখানে হচ্ছে খরচের লেভেলটা, যদি আমি ওই এম্বাসির মাধ্যমে আসি, যদি আমি নিজে কাজ করি অথবা কোনো ভাইয়ের মাধ্যমে কাজ করি, যদি হয়তো যে ভাইয়ের মাধ্যমে কাজ করবে অথবা কারো কোনো এজেন্সির মাধ্যমে কাজ করলে হয়তো এরকম হবে যে অফার লেটার নেওয়ার জন্য কিছু টাকা দিতে হয়, কারণ অফার লেটার নেওয়ার জন্য কিছু ফি আছে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এম্বাসির পক্ষ থেকে যে খরচটা, এটা হচ্ছে 7,600 টাকা সম্ভবত। কারণ আমি আমার ফ্যামিলি থেকে 2 জন লোক আসবে, তো
হয়তো আগামী রবিবারে আমি পাসপোর্ট জমা দিব, সেই হিসাবে ধারণা থেকে বলছি যে 7,600 টাকা হচ্ছে ভিসা খরচ। বাদ বাকি এই বিমান ভাড়ার যে বা বিমান টিকেটের যে ভাড়া, এটা তো প্রত্যেক বিমান এয়ারলাইন্স এর অনুযায়ী হবে আর কি। জি। অনারেবল সিস্টেমে যারা কাজ করছে, যতটুকু আমি জানি বুঝছি এখন পর্যন্ত, এটা হচ্ছে কেউ 1,00,000, 10, 20 এর আশেপাশে অনেক ভাই এটা নিয়ে একটু কাজ করছে আর কি। অনেক ভাই অনেক বিভিন্ন পন্থায় অনুযায়ী কাজ করে। তো অনারেবল সিস্টেমটা এই এতটুকু আর কি সমপর্যায়ে। খরচ কত হয় না হয় এটা আমি বলছি না, আমি বলছি যে এখানে সাধারণত যারা মিশরে ছাত্র আনার কাজ করছে বা অনারেবল করছে, ওরা সাধারণত এই এতটুকু মানে ডিস্টেন্স কিছু হয়, কেউ কম নেয়, কেউ বেশি নেয়, কেউ আরো কম নেয়, এই একটা সামারি আর কি। তো যদি আমি এম্বাসির মাধ্যমে আসি তাহলে আমার জন্য অনেক কিছু সহজ হবে, আর যদি আমি ট্রু অনারেবল সিস্টেমে আসি আমার জন্য সহজ, সবকিছুই ভর্তি হওয়া সবকিছু সহজ, কিন্তু এখানে এই একটু ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে আর কি। এখানে কথা হচ্ছে যেন মিস্টেক হয়ে গেছে আমাদের আগে, এটা হচ্ছে এখানে আসার পরে ভর্তি প্রক্রিয়া কিরকম, আমি কেমনে ভর্তি হব। এখানে আসার পরে এম্বাসি লেটার নিতে হয়, এরপর ব্লাড টেস্ট করতে হবে, বা ব্লাড টেস্ট করার পরে এই এম্বাসি লেটার এবং ব্লাড টেস্ট নিয়ে এরপরে আমাদের এই মাহাদের যে অফিস আছে সেখানে জমা দিতে হবে, এর ভর্তি প্রক্রিয়া। এরপর হচ্ছে এখানে থাকার জন্য যে খরচটা হয়, আসা যাওয়া ভাড়া এবং থাকার ভাড়া, যেহেতু নিজ অর্থায়নে আপনি আসবেন, আমি যেহেতু আলোচনা করছি নিজ অর্থায়নে মিশরে আসা নিয়ে, তো এখানে থাকা খাওয়া নিয়ে যে বিষয়টা হচ্ছে, আপনি থাকার জন্য একটা অ্যামাউন্ট প্রয়োজন, এরপর খাওয়ার জন্য আলাদা একটা অ্যামাউন্ট প্রয়োজন। সেই হিসেবে দুইটা যদি আমি অ্যাডজাস্ট করি, চলাফেরা এবং থাকা খাওয়া যদি অ্যাডজাস্ট করি, তাহলে ম্যাক্সিমাম 10 থেকে 15 ভিতরে হলে সহজে চলা যায় আর কি। আর এর কম হলে অনেক পোলাপান কমে চলে, কিন্তু কষ্ট হয়ে যায়। 10 থেকে 15 এর উপরে হলো আপনার বিলাসিতার উপরে নির্ভর করবে আর কি। এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত আকারে মিশরে থাকার জন্য প্রত্যেক মান্থলি একটা খরচের একটা বিষয়। এরপরে হচ্ছে যে আজহারে পড়তে গেলে যে কি কি টিউশন ফি দেওয়া লাগে কিনা, মানে নামমাত্র একটা টিউশন ফি নেয় আর কি। যে অনেক সময় অনেকের ক্ষেত্রে যেমন কুলিয়া লেভেলে যাওয়ার পরে টিউশন ফিটা লাগে আর কি। যেমন আমাদের টিউশন ফিটা হচ্ছে একেবারেই কম, এটা 2-3 হাজার বা 3-4 হাজার টাকা, এই জাতীয় একটা আর কি। মানে নাম বললেই নয় আর কি, মানে একেবারে নাই বললেই চলে আর কি, এরকম, যেটা কারো শরীরে লাগার মতন না আর কি, এরকম। এটা হচ্ছে খরচের ব্যাপারটা আর কি। এখানে একটা বিষয় আমি যতটুকু বুঝছি, বিশেষ করে মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটির সেটা কিন্তু টিউশন ফি অনেক বেশি যায়, অনেক বেশি, যেটা আমি স্থানীয় ছাত্রদের সাথে আলাপ আলোচনা করি। তাহলে দেখা যায় ওইখান থেকে এখানে একদম কমই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা চমৎকার অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা শুনলাম, জানলাম আল আজহার ইউনিভার্সিটিতে বাংলাদেশের ছাত্রদের। জি জি মোহতারাম, বলবেন। মিশরে আসলে আমাদের বাংলাদেশ, বিশেষ করে আমরা তো গরিব রাষ্ট্র হিসাবে পরিচিত সারা বিশ্বে, এবং আসলে আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকেও আমরা গরিব রাষ্ট্র। তো আমাদের জন্য মিশরটা আসলে যুগোপযোগী একটা রাষ্ট্র এলেম নেওয়ার জন্য। আপনি যে ফোনেই এলেম নিতে চান না কেন, আপনি মিশরে আসেন। আপনি তারিখ নিয়ে বা ইতিহাস নিয়ে পড়বেন, মিশরে আসেন। আপনি হাদিস নিয়ে পড়বেন, মিশরে আসেন। এখনো পর্যন্ত হাফিজুল হাদিস মিশরে বিদ্যমান। আপনি ফিকহ নিয়ে পড়বেন, মিশরে আসেন, কোনো সমস্যা নেই। উলুমুল হাদিস নিয়ে পড়বেন, আসেন। রিজাল নিয়ে পড়বেন, মিশরে আসেন। আপনি আকীদা নিয়ে পড়বেন, মিশরে আসেন, কোনো সমস্যা নেই। যে কোনো বিষয়ে আপনি মিশরে পড়তে পারবেন। এটা মিশর মানে প্রত্যেকটা গরিব রাষ্ট্রদের জন্য জামিয়াতুল আজহার হচ্ছে আল্লাহ তাআলা একটা নিয়ামত বা দান। এটা আমার শেষ কথা হচ্ছে। আর আমি শেষ করব, আমার আলোচনা শেষ পর্যায়ে আমাদের শামসুল ভাই, ইউসুফ মাহমুদী ভাইকে ধন্যবাদ জানাবো, এবং আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন, এবং বন্ধুবর ফয়েজ মাহমুদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি শেষ পর্যায়ে ক্ষমা চাচ্ছি, কারণ আমি আসলেই যেভাবে চাচ্ছিলাম সেভাবে হয় নাই, এবং আপনারা অনেক কিছু আগ্রহ নিয়ে বসেছিলেন বা অনেক কিছু আহরণ করবেন, কিন্তু আমি দিতে পারি না। এই জন্য আমি আসলেই ব্যর্থতা বা ক্ষমা প্রার্থনা করছি। আর একটা বিষয় হচ্ছে, ইউসুফ মাহমুদী ভাইয়ের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে আমাদের আজহারে অনেক বড় বড় রত্ন আছে, যে এটা আসলে কোনো মিডিয়ায় এটা প্রচার হয় না, বা এখানে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের সাফল্যগুলা কোনো মিডিয়ায় কিন্তু প্রচার হয় না। ইদানিং যদিও কয়েকটা মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে কিছু প্রচার হয়, কিন্তু যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এগুলো আছে এগুলো কিন্তু প্রচার হয় না। আমি রিকোয়েস্ট রাখবো যে আপনি এই আমাদের আজহার যে বাংলাদেশের যে স্টুডেন্টদের সাফল্য আছে,
তো এটা নিয়ে আপনি এই যে আজকে যেরকম ভাবে আমি অ্যাড হয়েছি, এরকম আমাদের বড় ভাই অনেক আছে যারা সফলতার মুখ দেখতেছে এবং দেখছে, তো তাদেরকে নিয়েও আমি মনে করি লাইভ প্রোগ্রাম আয়োজন করবেন ইনশাআল্লাহ। যারা টপ লিস্টে থাকে তাদের একজন রাখলেন, একজন গেস্ট হিসেবে একজন রাখলেন। তো এইটা হইলে আমাদের যে আজহারের স্টুডেন্টরা, বাংলাদেশের স্টুডেন্টরা যে আজহারের সাফল্য এটা তারা অর্জন করছে, তাহলে বাংলাদেশে এটা মানুষ জানতে পারবে। অনেক মানুষ জানেই না যে ওরা সেখানে যাওয়ার পরে কি পড়ে, অথচ নামমাত্র যারা শুধু উপাধি নিয়ে আজহার থেকে চলে গেছে, আর যারা নাম অনেক পড়ালেখা করেছে ওদেরকে চিনে না, কিন্তু নামমাত্র যারা উপাধি নিয়ে চলে গেছে, মানে কুল্লিয়া অনেক ভাই আছে কুল্লিয়া পরেই নাই, ওরা চলে গেছে, তো ওদেরকে মানুষ চিনে, কিন্তু যারা একেবারে ডিগ্রিধারী ওদেরকে কেউ চিনে না। এই জন্য আমি রিকোয়েস্ট রাখবো আমাদের সঞ্চালক ভাইকে, ইউসুফ মাহমুদ ভাইকে নিকট, যে আপনি এই জিনিসটা একটু হাইলাইট করবেন এবং লাইভ প্রোগ্রাম করবেন আশা করি ইনশাআল্লাহ। জি, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আপনি চমৎকার বলেছেন। আপনার আবেদন সবার আগে, কারণ আখলাক টিভি ইলম অন্বেষণে, ইলমের প্রচারে, ইলমের সহযোগিতায়, ইলমের খেদমতে থাকতে সবসময় পছন্দ করে। অতএব আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার মাধ্যমে এবং আল আজহারে আমাদের বাংলাদেশি স্টুডেন্ট যারাই আছেন, যেই মতাদর্শীর হোক না কেন, আমরা আল আজহারের ইতিহাস ঐতিহ্য আমরা আরও জানবো, কারণ এটা একটা সমুদ্র, এ সম্পর্কে অনেক অনেক কিছু জানার বাকি আছে আমাদের। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার এই আবেদন রাখার জন্য, শুধু রাখার জন্য না, আমরা শুধু কন্টিনিউ করবো, আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করবো। সেক্ষেত্রে হয়তো সবসময় হয়তো লাইভ নাও হতে পারে, হয়তো ভিডিও রেকর্ড হতে পারে, রেকর্ডের পরে মানে মিডিয়া যেভাবে চায়, আসলে এলমি আলোচনাগুলো মিডিয়ার ছাঁচে না আসলে, মানে লম্বা আলোচনা হলে অথবা ভিন্ন ধর্মী আলোচনা হলে সেটা আসলে মানে প্রিন্ট মিডিয়ার ব্যাপারটা ভিন্ন আর সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা ভিন্ন। সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমি সেটা ইনস্ট্রাকশন আমি দিব, ইনশাল্লাহ ডিরেকশন আমি দিব যে এইভাবে করলে ভালো হবে। গ্রহণ করা না করা আপনাদের ব্যাপার, অর্থাৎ আপনাদের ইলমটা, আপনাদের প্রচারটা, আপনাদের আবেদনগুলো, আপনাদের কথাগুলো, আপনাদের বিষয়গুলো, আপনাদের তথ্যগুলো, ডাটাগুলো সব একটু মিডিয়ার ছাঁচে করলেই ইনশাআল্লাহ মানুষ খুব সহজে নিতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত যারা সময় দিয়েছেন সকলকে ধন্যবাদ। ইনশাআল্লাহ এই অনুষ্ঠান মাস্টার এডিট হয়ে ইউটিউবেও যাবে, ফেসবুকে হয়তো আবারও যেতে পারে, তো আপনারা সেখান থেকেও দেখতে পারবেন। এবং এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আখলাক টিভির সাথেই সবসময় থাকবেন, এই আবেদন থাকলো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।